আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ফিজিক্স ভেক্টরের আরও একটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আশা করি তোমরা হলো আমাদের বিগত লেকচারগুলো দেখে আসছো। আমরা আজকে আমাদের বিগত লেকচারের পরবর্তী যে টপিকগুলো সেগুলো থেকে শুরু করব। আশা করি হলো সম্পূর্ণ ক্লাসটা তোমরা না টেনে একদম ঠান্ডা মাথায় দেখবা এবং আমাদের যে প্র্যাকটিসগুলো আছে এগুলো আমাদের সাথে সাথে করবা। তো চলো আমরা হলো লেকচারটা শুরু করি। তো লেকচারের শুরুতে অ্যাজ ইউজুয়াল আমাদের যে জিনিসটা থাকে সেটা হলো আমাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্ক। তো তোমরা ভাইকে আবারও বলি, সেম কথাবার্তা যে ভাইকে জানাও যে কে কে হোমওয়ার্কটা বাসায় করছো, এবং আমরা এখন করার পর তোমরা ভাইকে জানাবা যে কার কার আনসার হলো আমাদের মতো হয়েছে। তাহলে চলো আমরা শুরু করি। এখানে আমাদের একটা খুব সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে এবং এই ম্যাথটা অ্যাডমিশনে কিন্তু অনেকবার আসছে। ঠিক আছে, অ্যাডমিশন অনেকবার আসছে, কখনো হলো এমসিকিউ রূপে, কখনো রিটেন রূপে, কখনো আসছে তোমার লাইক শর্ট কোশ্চেন রূপে, মানে যেখানে যেরকম থাকে। তো চলো আমরা একটু দেখি আমাদের কোশ্চেনটা কি। আমাদের কোশ্চেন হলো 15 কিলোমিটার/আওয়ার বেগে খাড়াভাবে বৃষ্টি পড়ছে এবং 75 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস বইছে। তো আমাদেরকে বলছে বাতাসের দিক কোনটা? উত্তর দিকে। এই যে 70 কিলোমিটার/আওয়ার বেগে বাতাসটা উত্তর দিকে বইছে। তো বলছে উত্তর দিকে চলমান একটি গাড়ি, তার মানে বাতাস যেদিকে বইতেছে গাড়িও সেম দিকে, উত্তর দিকে। উত্তর দিকে চলমান একটি গাড়ির বেগ নির্ণয় করো। বেগ নির্ণয় করতে বলছে, গাড়ির বেগ। বাট আমরা আসলে কি দিয়ে বেগ নির্ণয় করবো? আমাদের কাছে তো বেগ নির্ণয় করার জন্য আমরা জানি কোন টোন লাগে, কোনো কিছু দেওয়া নাই কিন্তু এখানে। যেটা দেওয়া আছে সেটা হলো কয়েকটা শর্ত। প্রথম শর্ত বলছে এমনভাবে গাড়ির বেগ নির্ণয় করতে যাতে হলো গাড়ির সামনের কাজ ভিজে যায়। অ্যান্ড দেন বলছে যে গাড়ির বেগ নির্ণয় করতে যাতে হলো গাড়ির পেছনের কাজ ভিজে। এখন বলছে গাড়ির বেগ নির্ণয় করতে যাতে হলো উভয় কাজ ভিজে। তার মানে এই তিনটা কন্ডিশন আমার আলাদা আলাদাভাবে বেগ নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো যেভাবে করতাম বৃষ্টির ম্যাথগুলা, সো আমরা আগে একটু আমাদের সেই উপাংশে বিভাজন করে নিই। অর্থাৎ আমরা বলছি যে ভেক্টরের কি করতে হবে ব্যা, ভেক্টরের হলো উপাংশে বিভাজন করতে হবে। তো আমরা যদি একটু উপাংশ বিভাজন ভেক্টরে করে নিই, তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে তোমার এরকম একটা যদি আমাদের থাকে, এখানে আমরা ধরে নেই এই যে ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটা হলো তোমার উপর, আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস যেটা সেটা হলো নিচ, আর আমরা এইদিকে ধরে নেই উত্তর, এই পাশে ভাই আমরা ধরে নেই দক্ষিণ। তো এখন আমরা একটু কোশ্চেনের মতো করে জিনিসগুলো বসাই ফেলি। ওই যে মনে করো আমাদের আগের লেকচারটা, আমাদের লেকচার 7-এ কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তো বলছে 15 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি খাড়াভাবে পড়ছে। তার মানে বৃষ্টি কোন দিকে পড়তেছে ভাইয়া? বৃষ্টি হলো পড়তেছে এইদিকে 15 কিলোমিটার/আওয়ার। আচ্ছা রাখি, তাহলে এইদিকে যদি পড়ে এটা কি হবে? 15J। আর যেহেতু তোমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে পড়তেছে, সো আমরা এটাকে বলতে পারি -15J। এবার আসো তোমার বাতাস, সে হলো 75 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে। তাহলে বাতাসের বেগ 75I। ওকে, তাহলে এখন আমরা ফার্স্টে কি করব? আমরা ফার্স্টে বের করব হলো বাতাসের সাথে বৃষ্টির যে লব্ধি বেগ। তাহলে বাতাসের সাথে বৃষ্টির লব্ধি বেগ কত হবে? যে বি রেইন উইথ রেসপেক্ট টু এয়ার, এটা হবে কত? বি আর প্লাস হলো বি এ, নর্মালি দুইটা লব্ধি বেগ। অর্থাৎ বাতাসের কারণে বৃষ্টির বেগ পরবর্তীতে কি হয়েছে, ধরো বৃষ্টি পড়তেছে নিচের দিকে, বাতাস যাইতেছে হলো এইদিকে, তখন কি হবে? বৃষ্টিটা একটু দুইটার লব্ধি যেদিকে সেদিকে হলো পড়বে, আমরা জানি। তাহলে এখন এইখানে বিআরের মান কত? বিআরের মান হলো -15J, এবং তোমরা বলো তো ব্যাকে বি এর মান কত? +75I। এটা এবার এটা হলো বাতাস বৃষ্টির অ্যাকচুয়ালি লব্ধি বেগ বাতাস থাকার সময়, যখন বাতাস উপস্থিত থাকে তখন বৃষ্টির লব্ধি বেগ হলো এইটা। আমার এখন কি করতে হবে? আমার এখন যেই কাজটা করতে হবে সেটা হলো যে যখন যখন কোনো একজন ব্যক্তি সে যখন চলে তখন তার সাপেক্ষে কেমন মনে হবে বৃষ্টির লব্ধি বেগ। তাহলে আমাদেরকে বলছে যে কোনো এক ব্যক্তি বা কোনো একটা গাড়ি সে আসলে কোন দিকে যাইতেছে, আমাদেরকে বলছে গাড়িটাও হলো যাইতেছে উত্তর দিকে। কি বলছে আমাদের? আমাদের বলছে গাড়িটাও যাইতেছে উত্তর দিকে, তার মানে এই দিকে একটা গাড়ি যাইতেছে, এটাকে আমরা ধরি বিসি, মানে কারের যে বেগ এটা এই দিকে। এটা কত হইতে পারে? এটাকে আমরা ধরতে পারি এক্সআই, কারণ যেহেতু উত্তর দিকে বলে দিছে সো অবভিয়াসলি এক্সআই হবে। এখন আমরা যেটা বের করব সেটা হলো এই যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত। তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে? তাহলে বি আর এ, এটা কার রেসপেক্টে? গাড়ির, তাহলে সি। তাহলে এখানে আমরা বলছি যার রেসপেক্টে সেটা হবে বিয়োগ, তাহলে বি আর এ যেটা আমরা একটু আগে বের করছি এটা মাইনাস হলো তোমার বিসি, গাড়ির বেগটা বিয়োগ। তাহলে বি আর এর মান কত? বি আর এর মান আমরা এখানে দেখতেছি 75I মাইনাস 75I -15J।
অ্যান্ড বিসি এটা কত, বিসি এর মান হলো এক্স আই, তার মানে মাইনাস এক্স আই। এখন আয়েরগুলোকে আমরা যদি এক পাশে নিয়ে আসি তাহলে এটা কি হয়, 75 মাইনাস এক্স আই আর হলো মাইনাস 15 জে, 75 মাইনাস এক্স আই মাইনাস 15 জে। ওকে, তো এইটা যদি হয়, এইটা কিন্তু আমার জেনারেলাইজড কথাবার্তা, বুঝছো, মানে ইটস অ্যাপ্লিকেবল ফর অল কন্ডিশন। এখানে যে তিনটা কন্ডিশন ছিল, তিনটা কন্ডিশনেই হলো এটা অ্যাপ্লিকেবল। সো এটা আমার জেনারেলাইজড কথাবার্তা। আমি এখন এইখান থেকে কিছু সামারাইজ কন্ডিশন ধরে ধরে আমরা হলো আগাবো। ওকে, সো আমরা এটাকে রাখি, এটা সবার জন্য সত্য, এটা আমাদের কি সবার জন্য শর্ত, সবার জন্য এটা সত্য। এবার আসো আমরা সলভ করা শুরু করি আমাদের ম্যাথ। 1 নাম্বার বলছে গাড়ির সামনের কাজ ভিজে। আচ্ছা, যদি সামনের কাজ ভিজে তাহলে জিনিসটা কেমন হবে, বৃষ্টি কেমনে পড়বে বলো তো? যদি সামনের কাজ ভিজে তাহলে বৃষ্টিটা কি এইদিকে পড়বে না? যদি সামনের কাজ ভিজে বৃষ্টি এইদিকে পড়বে না? সো এটা আমরা 1 নাম্বারের জন্য বলতেছি, যদি সামনের কাজ ভিজে তাহলে বৃষ্টি হলো এইদিকে পড়বে। আচ্ছা, এবার আসো, সামনের কাজ ভিজলে যদি বৃষ্টি এইদিকে পড়ে, সামনের কাজ ভিজলে যদি বৃষ্টি এইদিকে পড়ে, তাহলে বলো এই যে লব্ধি বেগ 75 মাইনাস এক্স, এটার মান কি হবে, এটার মান কত থেকে বড় হবে? এটার মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? অবশ্যই আয়ের মানটা নেগেটিভ হবে, কারণ এই দিকে পড়তেছে, এক্স এর নেগেটিভ সাইডে পড়তেছে। এটাই তো মানে যখন সামনের দিকে পড়তেছে মানে বৃষ্টিটা, তখন আমাদের এই বি আর এ সি এইটা ডিরেকশনটাকে আমরা এটা ধরছি। তাহলে এটা ডিরেকশন যদি এটা হয়, এই ভেক্টরের এক্স এর উপাদান মানে আয়ের যে সহগ বা এক্স অ্যাক্সিসের দিকে যে উপাদান সেটা কত, 75 মাইনাস এক্স। তাহলে অবশ্যই 75 মাইনাস এক্সটা কি হবে, নেগেটিভ হবে। অথবা আমরা বলতে পারি এটা শূন্য থেকে কি হবে, ছোট হবে। তাহলে এইটা যদি শূন্য থেকে ছোট হয় তাহলে আমরা কি লিখতে পারি, যে 75 মাইনাস এক্স ইটস লেস দেন 0, বা আমরা বলতে পারি 75 লেস দেন এক্স। তাহলে এক্স এর মান কি হবে, এক্স এর মান হলো 75 থেকে বেশি হতে হবে। অর্থাৎ গাড়ির বেগ যদি বাতাসের বেগ থেকে বেশি হয় তাহলে সামনের কাজ ভিজবে। তাহলে সামনের কাজ কখন ভিজবে, যদি যদি গাড়ির বেগ বাতাসের বেগ থেকে বেশি হয়। তাহলে আমরা এখানে লিখব গাড়ির বেগ কত হইতে হবে, গাড়ির বেগ 75 কিলোমিটার পার আওয়ার থেকে বেশি হতে হবে, আওয়ার থেকে বেশি হওয়া লাগবে। হওয়া লাগবে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এটা বুঝলাম। তাহলে এবার আমরা সেকেন্ড ম্যাথে যাই। আমাদের পরবর্তী ম্যাথটা আমাদেরকে কি বলছে, পরবর্তী ম্যাথে আমাদের বলছে যে তোমার পেছনের কাজ ভিজে। তাহলে যখন গাড়ির পেছনের কাজ ভিজবে তখন আমাদের জিনিসটা দেখতে কেমন হবে, আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। যদি পেছনের কাজ ভিজে তাহলে জিনিসটা কি দেখতে এরকম হবে না? এটা হলো যখন পেছনের কাজ ভিজবে, এটা আমরা কার জন্য লিখতেছি, আমাদের 2 নম্বর ম্যাথের জন্য লিখতেছি। যখন পেছনের কাজ ভিজবে তখন বি আর এ সি এর ডিরেকশনটা হবে এইটা, বি আর এ সি। এইটা কিন্তু এই ম্যাথের সলভটা কিন্তু একটু ঠান্ডা মাথায় দেখবা, তোমরা একটু ঠান্ডা মাথায় দেখবা কোথায় কি ফিগার রাখতেছি। প্রতিটা ফিগার ব্যয়ের সাথে সাথে ক্লাসের মধ্যেই ক্লাসটাকে একটু পজ করে একে একে তোমরা বাসায় এটা করবা, তাহলে তোমাদের এই জিনিসে কোনো ধরনের প্রবলেম থাকবে না। আমি কিন্তু খুবই সহজে বোঝানোর ট্রাই করতেছি এবং খুবই ইজি হইতে। তাহলে জিনিসটা কেমন হবে, জিনিসটা হবে তোমার তখন স্বভাবতই যে 75 মাইনাস এক্স অর্থাৎ আয়ের সহগ যেটা, এটা হবে পজিটিভ, কারণ এটা কোন দিকে আছে, পজিটিভ এক্স এক্সিসের দিকে। তাহলে এইটা যেহেতু পজিটিভ হবে, পজিটিভ হলে এটাকে আমরা কি বলতে পারি, শূন্য থেকে বড় হবে। তাহলে কি হবে 75 মাইনাস এক্স, এটা যদি গ্রেটার দেন 0 হয়, এটা যদি গ্রেটার দেন 0 হয়, বা আমরা যদি বলতে পারি যে 75 গ্রেটার দেন এক্স, অর্থাৎ গাড়ির বেগ, গাড়ির বেগ বাতাসের বেগ থেকে কি হইতে হবে, কম হওয়া লাগবে, তাই না? গাড়ির বেগ বাতাসের বেগ থেকে কম হওয়া লাগবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কখন পেছনের কাজ ভিজবে, যখন গাড়ির বেগ বাতাসের বেগ থেকে কম হবে, গাড়ির বেগ বাতাসের বেগ থেকে কম হলে, বাতাসের বেগ থেকে বেগ হতে কম হলে তখন পেছনের কাজ ভিজবে। আশা করি দুইটা জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এটা ক্লিয়ারলি বোঝা গেছে না দুইটা জিনিস? এবার আমরা থার্ড যেই ইয়েটা আছে, কন্ডিশনটা আছে, আমরা এটা একটু দেখার ট্রাই করব। ওকে, সো দেখো এটাও খুব সোজা, এই দুইটা যেমন সোজা ছিল এটা আরেকটু সোজা, ঠিক আছে? তো আমরা যদি একটু থার্ডটা দেখি জিনিসটা কেমন হবে। ওকে, সো জিনিসটাকে আমরা যদি একটু দেখি, আমরা এইভাবে দেখতে পারি, লাইক ওকে আমরা একটু কালার চেঞ্জ করে নিই এরকম। এবার আমাদের থার্ড প্রবলেমটা আমরা দেখি। তো থার্ড প্রবলেমটা হলো তোমার কি বলছে, থার্ড প্রবলেম বলছে উভয় কাজ ভিজে। তাহলে কখন উভয় কাজ ভিজবে,
কখন উভয় কাজ ভিজবে এটাও কিন্তু আমরা জানি। সো উভয় কাজ ভিজবে কোন সময়ে, উভয় কাজ ভিজবে কোন সময়? তাহলে চলো আমরা দেখি। যখন এই অবস্থা হবে, অর্থাৎ বৃষ্টি একদম খাড়া নিচের দিকে পড়বে, তখন হলো উভয় কাজ ভিজবে। তাহলে আমরা কখন উভয় কাজ ভিজবে এটা বলতে পারবো যদি বৃষ্টি এরকম খাড়া নিচের দিকে পড়ে, তাহলে আমাদের উভয় কাজ ভিজবে। এই যে আমরা একটু গ্রিন কালার দিলাম, এটা হলো আমাদের 3 নাম্বার। আচ্ছা, যদি একদম খাড়া নিচের দিকে পড়ে, তার মানে এখানে জাস্ট ওয়াই অ্যাক্সিসের ভ্যালু থাকবে, এক্সের কি কোনো ভ্যালু থাকবে? বা আয়ের যে সহগ যেটা, এটার কোনো ভ্যালু থাকবে? আয়ের কিন্তু কোনো সহগ থাকবে না, কারণ সে একদম ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। এখানে আয়ের সহগ বা কোএফিসিয়েন্ট কত? 0। তাহলে আমরা কি বলতে পারি? আমরা যে জিনিসটা বলতে পারি এইটার জন্য, সেটা হলো তোমার এই যে এক্সের যে বা আয়ের যে সহগটা, সেটা কত হবে? সেটা হবে তোমার 0। তাহলে 75 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু কত হবে? 0, বা এক্স ইকুয়াল টু 75। অর্থাৎ ব্যক্তির বেগ যখন বাতাসের বেগের সমান হবে, ব্যক্তির বেগ যখন বাতাসের বেগের সমান হবে, তখন কি হবে? তখন হলো বৃষ্টি একদম গাড়ির উভয় কাজ ভিজাবে। ঠিক আছে, গাড়ির উভয় কাজ ভিজাবে। তাইলে গাড়ির বেগ, আচ্ছা আমি বারবার ব্যক্তি বলতেছি, এটা ব্যক্তি না, গাড়ি। সো গাড়ির বেগ যদি বাতাসের বেগের সমান হয়, গাড়ির বেগ যদি বাতাসের বেগের সমান হয়, তখন উভয় কাজ ভিজবে। তাহলে উভয় কাজ কখন ভিজবে? যদি হলো গাড়ির বেগ বাতাসের বেগের একদম সমান হয়, তখন হলো উভয় কাজ ভিজবে। ক্লিয়ার ব্যাপারটা? ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে বলো কে কে হলো এইভাবে ম্যাথটা করতে পারছো, কে কে ঠিক এইভাবে ম্যাথটা করতে পারছো, বা এদেরকে একটু জানাবা। ওকে, সো আমরা এবার দেখি আজকে আমরা কি কি পড়বো। সো আজকের ক্লাসটা আমাদের একটু বড় হবে। আজকের ক্লাসে আমরা বেশ ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র পড়বো। সো আজকের ক্লাসে মেইনলি আমরা যেটা বলছি যে ভেক্টরের গুণটা আমরা শুরু করব। আমরা বলছিলাম যখন একদম ফার্স্ট ক্লাসে ভেক্টর পড়ছি, তখন আমরা বলছিলাম কি, যে ভেক্টরের গুণ কিন্তু অন্যান্য যে গুণ পড়ি আমরা বা অন্যান্য মাল্টিপ্লিকেশন পড়ি, এগুলো থেকে কিন্তু ভেক্টরের গুণটা হলো আলাদা। সো আমরা আজকে দেখব ভেক্টরের গুণন, আমরা দেখব স্কেলার রাশির সাথে ভেক্টরের গুণন, আমরা দেখব দুইটা ভেক্টরের গুণন, আমরা দেখব ভেক্টরের ডট গুণন, যেটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং মানে এই চ্যাপ্টারটা অত্যাধিক ইম্পর্ট্যান্ট হওয়ার অন্যতম একটা কারণ হলো ভেক্টরের ডট গুণফল। এরপর দেখব ভেক্টরের যে ডট গুণফল, বা এই ডট গুণফলের অন্য একটা নাম হলো স্কেলার গুণফল। সো আমরা কেন এই নাম, এটা আমরা একটু পরে দেখব। এই স্কেলার গুণফলের বেশ কিছু ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, বেশ কিছু শর্ত আছে, যেগুলো আমরা এখান থেকে দেখব। এবং আমরা দেখব সমকোণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল। আশা করি যখন আমরা এই টপিকটা পড়বো তোমাদের কাছে খুব ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এরপর আমরা দেখব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ডট গুণফল। আমরা দেখব দুইটা ভেক্টর যদি আমাদের কাছে থাকে, তার মধ্যবর্তী কোণ কিভাবে বের করা লাগে। তুমি দেখো এতদিন পর্যন্ত তোমার কাছে দুইটা ভেক্টর দিয়ে দিত, তাদের মধ্যবর্তী কোণও দিয়ে দিত, সেখান থেকে তুমি লব্ধি বের করতা। এখন আমরা বলতেছি জাস্ট দুইটা ভেক্টর দেওয়া থাকলে তুমি এখান থেকে কিন্তু ইজিলি মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারবা। এরপর হলো ভাই আমাদের ভেক্টরের লম্ব বিক্ষেপ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা মানে যতটা না এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, তার থেকে বেশি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে ভেক্টর থেকে ব্যাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে, আমি শুরুতেই বলবো লম্ব বিক্ষেপ, এখান থেকে কোশ্চেন আসেই। এরপর এই যে টপিকগুলো আছে, প্রতিটা টপিকের সাথে, মানে টপিকের পরে না, সব আমরা আগে থিওরি পড়বো তারপর ম্যাথ করবো এরকম না। আশা করি আমাদের ক্লাস করার পর, এতগুলো ক্লাস করার পর তোমাদের এই জিনিসটা তোমরা ভালো করে বুঝছো। আমরা প্রতিটা টপিকের সাথে রিলেভেন্ট কিছু এক্সাম্পল করব, কিছু প্রবলেম করব, যে প্রবলেমগুলো এইচএসসির, যে প্রবলেমগুলো হলো অ্যাডমিশনে আসা, যে প্রবলেমগুলো হলো বিভিন্ন তোমার ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসা। ঠিক আছে, ওকে। তো চলো আমরা একটু দেখি ভেক্টর গুণন। এখন আসো, এই যে ভেক্টর গুণন, এই ভেক্টরের গুণফল আসলে দুই ধরনের। ভেক্টরের গুণফল কয় ধরনের? দুই ধরনের। একটা হলো একটা স্কেলার রাশি, তার সাথে একটা ভেক্টরের গুণফল। মানে নর্মাল আমরা যেমন ধরো আমার কাছে স্কেলার সাথে ভেক্টর গুণফলটা আমরা একটু পরে দেখব, তারপর আমরা একটু বলে দিই যে আমাদের একটা জিনিস হলো এটা কেমন। এখানে জাস্ট আমার কাছে ধরো একটা সিম্পলি এ ভেক্টর আছে, এ ভেক্টর আছে। তো আমি কি করতেছি, তার সাথে যদি একটা স্কেলার রাশি, সো সিম্পলি ধরো স্কেলার রাশি কোনগুলা, 5, 10, 15, 20 এগুলো স্কেলার রাশি, ধ্রুবক রাশি যেগুলো, এগুলো স্কেলার রাশি। তো এটার সাথে আমি একটা কি করলাম, এ একটা স্কেলার রাশি নিলাম, তার সাথে গুণ দিলাম। সো এ বা জিনিসটা যদি এভাবে চিন্তা করো যে এ ক্রস এ, এটা মানে কত, এ, জাস্ট এরকম। সো এরকম একটা স্কেলার রাশিকে নর্মালি একটা ভেক্টর রাশির সাথে গুণ দিলাম। এরপর আমরা দেখব দুইটা ভেক্টরের গুণন। সো এই দুইটা ভেক্টরের গুণন কিন্তু আবার দুই ধরনের। তার মানে আমরা এখানে দেখছি যে ভেক্টরের গুণন প্রাইমারিলি দুই ধরনের। একটা হলো জাস্ট একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর গুণন, আরেকটা হলো
একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর গুণন। তার মানে এখানে আমরা যাদেরকে গুণ করব এটা একটা ভেক্টর হবে, এটা আরেকটা ভেক্টর। এই দুইটা ভেক্টরের যে গুণন সেটাকে আমরা বলি দুইটি ভেক্টরের গুণন। তার মানে এই গুণফলের জন্য অবশ্যই দুইটা রাশি দুইটা ভেক্টরই হওয়া লাগবে। আর উপরেরটা এখানে একটা রাশি স্কেলার হবে আর একটা রাশি কি হবে, ভেক্টর হবে। আচ্ছা, এরপরে আসো, ফার্স্টে আমরা দেখি ভেক্টরের গুণনের মধ্যে স্কেলার রাশির সাথে যে ভেক্টরের গুণন, এই জিনিসটা আসলে সিগনিফিকেন্ট কি। সো একটা জিনিস মনে রাখবা, ধরো আমার কাছে একটা রাশি আছে এ, এটার মান হলো 5i, এটার মান কত 5i। তো তোমরা জানো আই মানে হলো যেটা এক্স এক্সিসের দিকে থাকে। আমি যদি এই ভেক্টরটাকে ড্র করি, এটা হলো এরকম একটা জিনিস হবে, তাই না? আমি যদি সোজা করে একদম এক্স এক্সিসের দিকে ড্র করি, সো জিনিসটা হলো ধরো এরকম কিছু একটা আসলো। এই যে যেটা আসছে আমি ধরে নেই এইটার মানই হলো আমার 5i। তো তুমি কি করলা, তুমি যেই কাজটা করলা সেটা হলো এর সাথে একটা ধ্রুবক রাশি গুণ করছো, লাইক এটা হইতে পারে এম এ, তাহলে এখানে কত হবে এম 5i। এটার আসলে মানে কি, এটার মানে হলো তোমার এই যে ভেক্টর রাশিটা আছে না, এই ভেক্টর রাশিটা m গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পাবে, m গুণ বৃদ্ধি পাবে। এখন আমরা এটাকে আরেকটু সুন্দর করে বুঝার ট্রাই করি। ধর আমি এখানে দিলাম 2a, তাহলে জিনিসটা কি হয়ে যাবে, m এর জায়গায় হবে 2 × 5, তাহলে এটা কত হবে 10i হবে। a এর মান যেহেতু 5i, 2a মানে কত 10i। তখন জিনিসটা যেটা হবে, এই যে ঠিক তুমি আগের ভেক্টরটা যেটা আঁকছো তার হলো দ্বিগুণ হয়ে যাবে, তার কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এই ভেক্টরটা হলো প্রথম ভেক্টরটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে কি হয়েছে, এটা হলো তোমার 10i। তাহলে এই যে একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার গুণ হলে আমরা সামারি যদি জিনিসটাকে করি, আমরা দুইটা জিনিস বলতে পারি। এক হলো দিক সেম থাকবে, দেখছো দিকের কি কোনো পরিবর্তন হয়েছে, তাহলে দিক একই থাকবে, দিক একই থাকবে। এবং 2 নম্বর যে বিষয়টা সেটা হলো আমাদের কি হবে, দিক একই থাকবে এবং মান স্কেলার রাশির গুণিতক আকারে বৃদ্ধি পাবে। ঠিক আছে, বা আমরা যত গুণ করব স্কেলার রাশির মান যত হবে তত গুণ বৃদ্ধি পাবে। তাহলে মান হলো স্কেলার রাশির মান যত, তাহলে এই ভেক্টর রাশিটার মান হলো স্কেলার রাশির মান যত তত গুণ। ঠিক আছে, তার মানে এই যে ভেক্টর রাশিটার মান এটা হলো তোমার কি হবে, মান এটা হলো স্কেলার রাশির যত গুণ ঠিক তত গুণ হবে। আর যদি আমরা দিকের কথা বলি, দিক হলো একই থাকবে, দিকের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন যেই কাজটা নর্মালি করে তুমি যদি হলো একটা স্কেলারের সাথে একটা ভেক্টর রাশির গুণ দাও, এটা হলো ভেক্টরের দিকের কোনো পরিবর্তন করবে না, জাস্ট মানটাকে কি করবে, মানটাকে ঠিক তত গুণ বৃদ্ধি করবে। স্কেলার রাশির মান যত ঠিক তত গুণ বৃদ্ধি করবে। স্কেলার রাশির মান যদি আমরা 3 দেই, তখন এটা 3 × 5 15 হবে, তার মানে এটা কত গুণ বৃদ্ধি করছে, 3 গুণ বৃদ্ধি করছে। তখন এই লাইনটা হলো আরও 5i পরিমাণ আমার বৃদ্ধি করতে হবে। তাহলে মান স্কেলার রাশির মান যত ভেক্টরটা ঠিক তত গুণ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপর যদি আমরা বলি, এরপর আসো আমাদের আছে যে দুইটা ভেক্টরের গুণন। তো বলছি এই যে বলছি দুইটা ভেক্টরের গুণন, এখানে আমরা যেই কথাটা একটু আগে বলে আসছি, তার মানে হলো এখানে দুইটা রাশি থাকবে, যে দুইটা রাশির মধ্যে আমরা গুণ করব এই দুইটা রাশি হলো আমার ভেক্টর রাশি থাকা লাগবে, তাই না? যে এই দুইটা রাশির সাথে আমরা গুণ করব দুইটা রাশি হলো ভেক্টর রাশি থাকা লাগবে। তো এই গুণফল আবার দুই ধরনের, একটা হলো তোমার স্কেলার বা ডট গুণ, আরেকটা হলো তোমার ভেক্টর বা ক্রস গুণ। আমি একটু ছোট্ট করে বলে দিই, স্কেলার বা ডট গুণ হলো দুইটা ভেক্টর রাশিকে আমরা ঠিক এইভাবে গুণ করব। একটু পরে আমরা ডট গুণফল দেখব, আমরা ঠিক এইভাবে গুণ করব। ঠিক আছে, মাঝখানে একটা ডট সাইন থাকবে। আর ভেক্টর বা ক্রস গুণে যেটা হবে, মাঝখানে একটা এরকম ক্রস সাইন থাকবে। তো এই দুইটা ডিফারেন্স কি, ডিফারেন্সটা যদি আমি একদম সিম্পলি বলার ট্রাই করি, এইখানে চিন্তা করো এই যে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট এর একটা হলো মেশিন। সো এই মেশিনে আমি ইনপুট দেব ভেক্টর কোয়ান্টিটি, বা আমি এখানে ইনপুট আকারে ভেক্টর রাশি দেব, এবং আউটপুট দিবে সে আমাকে স্কেলার রাশি। মানে ইন্টারেস্টিং ব্যাপার না, আউটপুট হবে স্কেলার রাশি। তার মানে তুমি যে কাজটা করবা সেটা হলো তুমি একটা দুইটা ভেক্টর রাশিকে এক জায়গায় রাখছো, তাদের মধ্যে গুণ করছো, কিন্তু রেজাল্ট আসছে স্কেলার রাশি। মানে রেজাল্ট যেটা আসছে সেটাতে দিক নেই, সেটার দিক ইম্পর্টেন্ট না, বা সেটাকে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয় না। সো এরকম যদি হয়, দুইটা ভেক্টর রাশির গুণফল যদি এমন একটা রাশি হয় যাদেরকে প্রকাশ করার সময় দিকের প্রয়োজন হয় না, তাহলে আমরা যেটা বলবো এটা হলো স্কেলার গুণফল বা
ডট গুণফল। ডট গুণফলের আরেকটা নামই হলো স্কেলার গুণফল। এরপর হলো ভেক্টর বা ক্রস গুণফল। এখানে কি হবে, এইখানে আমরা ইনপুট আকারে দেবো ভাইয়া তোমার ভেক্টর রাশি। এখানে ইনপুটটা কি হবে, আমার ইনপুটটা হবে ভেক্টর রাশি, এবং এখানে আউটপুটটা যেটা হবে, এই আউটপুটও হবে ভেক্টর রাশি। তার মানে এখানে ইনপুটও যা, আউটপুট তা। সো আউটপুটও হবে ভেক্টর রাশি। সো ইনপুট যা, আউটপুট যদি তা হয়, এই ধরনের যে গুণ আছে, মাল্টিপ্লিকেশন আছে, এটাকে আমরা বলবো হলো ভেক্টর গুণন। আমরা বিস্তারিত হলো প্রতিটা টপিক আলাদা করে পড়বো। আচ্ছা, তো চলো এবার আমরা ডট গুণফল নিয়ে আজকে পড়াশোনা করি, আর ক্রস গুণফল যেটা সেটা আমরা আমাদের নেক্সট ক্লাসে পড়বো। তো ডট গুণফল কি বলছে, দুইটা ভেক্টর রাশির যে গুণনে আমরা একটা স্কেলার রাশি পাই। তাহলে দুইটা ভেক্টর রাশির যেই গুণনে আমরা স্কেলার রাশি পাই তাকে আমরা বলি স্কেলার গুণন। তাহলে জিনিসটা কেমন, ওই যে একটু আগে দেখাইছি যে ধরো দুইটা ভেক্টর রাশি আমি নিলাম, আমি হলো দুইটা ভেক্টর রাশি নিলাম, দুইটা ভেক্টর রাশি। আচ্ছা, এটা একটু এক্সাম্পল দেই, মানে তার আগে একটু এক্সাম্পল দিয়ে বুঝে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে এই জিনিসের প্রয়োজন কি ছিল। আমরা হলো 9 10-এ কাজ পড়ে আসছি না, কাজ, বল এবং বলের দিকে বস্তুর সরণকে হলো কাজ বলে। আমরা কি পড়ছি, বল এবং বলের দিকে যে বস্তুর সরণ সেটাকে হলো কাজ বলে। তাহলে বল কি রাশি বলো তো, বল হলো একটা ভেক্টর রাশি। আবার সরণ কি রাশি, সরণ একটা ভেক্টর রাশি। এই দুইটা ভেক্টর রাশির গুণফলে কি আসছে, দুইটা ভেক্টর রাশির গুণফলের ফলে যেটা আসছে সেটা হলো কাজ। আর কাজ কি রাশি, স্কেলার রাশি। তার মানে ফিজিক্সে আমাদের এমন অনেক জিনিস আছে যেগুলা হলো ভেক্টর রাশি থেকে তৈরি হয়, কিন্তু সেগুলো হলো স্কেলার রাশি। বা আমাদের এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে আমাদের দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে তার রেজাল্ট আসে স্কেলার রাশি, এবং এটাকে আমার ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে হয়। এই জন্যই আসলে ভেক্টরের স্কেলার গুণের যে আবির্ভাব। তাহলে এখানে কি হয়েছে, আমরা যেটা বলছি যে বল, বল এবং আমাদের আরেকটা জিনিস আছে সরণ, বল এবং সরণ। তো এই বল এবং সরণ এই দুইটাকে আমি যদি গুণ দেই তাহলে আমার কি আসে, কাজ আসে। এইখানে যে জিনিসটা আছে, বল একটা কি রাশি, বল একটা ভেক্টর রাশি, সরণ একটা কি রাশি, সরণ একটা ভেক্টর রাশি। কিন্তু এখানে যে কাজটা, কাজ কি ভেক্টর রাশি, কাজ কিন্তু আবার স্কেলার রাশি। আবার এটাকে আমরা এইভাবে লিখতাম না যে কাজ, কাজ হলো কি বল ইন্টু বলের দিকে বস্তুর সরণ। তাহলে এখান থেকে আসতো এফএস কস থিটা। আমি এটাতে ডিটেলসে যাচ্ছি না, এটা তোমরা মানে মোটামুটি জানো। বল এবং বলের দিকে বস্তুর সরণকে হলো কাজ বলে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি, এফএস কস থিটা। আচ্ছা, তাহলে এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফএস, আবার ডাব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা, এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি না যে এফ, আমরা যেটা লিখতে পারি যে এফ ডট এস, এটা মানে হলো এফএস কস থিটা, এফএস কস থিটা লিখতে পারি। তার মানে আমার কাছে যদি দুইটা ভেক্টর থাকে এ ডট বি, তাদের যে ডট গুণফল সেটা কি হবে, এখানে এফ ছিল এই জন্য এখানে এফ এর মান, এখানে এস ছিল এটা এস এর মান। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এখানে এফ বলতে যেটা বোঝানো হয় যে এই এফ এর মান, এস বলতে যেটা বোঝানো হয় এস এর মান। একটা ভেক্টর রাশি থেকে কীভাবে মান নির্ণয় করতে হয় এটা আমরা জানি। তার সাথে কি হবে কস থিটা। এই যে থিটাটা, এই থিটার আসলে পরিচয় কি এখানে তোমার, আচ্ছা আমি ভাবছি আঁকবো না কিন্তু আঁকাই লাগতেছে। সেটা হলো তোমরা এরকম দেখছো তাই না, তোমরা হলো এরকম দেখছো, এরকম আনত তলের অনেক ম্যাথ করছো। তাহলে ধরো আমি হলো ফোর্স অ্যাপ্লাই করতেছি এই ডিরেকশনে, ফোর্স অ্যাপ্লাই করতেছি এই ডিরেকশনে, কিন্তু যেহেতু আনত তল, এইখানে যে আমার অবজেক্টটা আছে এই অবজেক্টটা সরণ হইতেছে এই ডিরেকশনে, এবং বলটা তার মানে কি, বল হলো এই দিকে, সরণ হলো এই দিকে, এবং এদের যে মধ্যবর্তী কোণ সেটা হলো থিতা। এখান থেকেই তো আসতো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিতা, কারণ বল এবং বলের দিকে সরণ। তাহলে এস এর যদি তুমি আনুভূমিক উপাংশ নাও, এখানে কি আসবে, এই সরণটা কি আসবে, এস কস থিতা আসবে না, এটার ভ্যালু কি এস কস থিতা আসবে না। তাহলে বল এবং বলের দিকে যে বস্তুর সরণ সেটাকে আমরা কি বলছি ভাইয়া, কাজ। তাহলে সেখান থেকে আসো, এই থিতার পরিচয় কি, থিতা হলো তোমার এই যে দুইটা ভেক্টর আছে অর্থাৎ এফ এবং এস, এই দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে থিতা হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা কি লিখতে পারি, এ ডট বি এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি কস থিতা, অথবা এটাকে তুমি এভাবে লিখতে পারো এ বি কস এ এবং বি, মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এটাই হলো স্কেলার গুণফল। দেখো এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা একদম সম্পূর্ণ কি আসবে, স্কেলার আসবে। ওকে, এবার আসো স্কেলার গুণফলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের জানতেই হবে। তো স্কেলার গুণের জন্য রাশি দুইটার কি হইতে হবে,
যে দুইটা রাশি সেগুলো কিন্তু অবশ্যই ভেক্টর হইতে হবে, কারণ এটা কিন্তু দুইটা ভেক্টরের গুণন। আমরা শুরুতেই হলো ক্লাসিফাই করে ফেলছি যে ভেক্টর গুণফল হলো দুই ধরনের, একটা হলো স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণন, তারপর আমরা বলছি ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। আবার এখানে এসে আমরা যেটা করছি ভেক্টর রাশির সাথে যে ভেক্টর রাশির গুণন এইটা দুই ধরনের, একটা হলো ভেক্টর রাশির সাথে কি দুইটা ভেক্টর রাশির গুণফল হবে স্কেলার রাশি, আবার বলছি দুইটা ভেক্টর রাশির গুণফল হবে ভেক্টর রাশি। তাহলে এইটা যেটা আছে সেটা হলো দুইটা ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হয়। কিন্তু যে দুইটা রাশি আমরা ইনিশিয়ালি গুণ করতেছি সেই দুইটা রাশি কি, সেই দুইটা রাশি হলো অবশ্যই ভেক্টর হইতে হবে, ঠিক আছে? তাহলে স্কেলার গুণনের জন্য দুটি অবশ্যই ভেক্টর রাশি হইতে হবে, রাশি দুইটা কি হইতে হবে, রাশি দুইটা অবশ্যই হলো ভেক্টর রাশি হইতে হবে। আচ্ছা ভেক্টর রাশি যদি না হয় তাহলে কি আমরা এটার স্কেলার গুণ করতে পারবো? আমরা কিন্তু স্কেলার গুণ করতে পারবো না। তবে ভেক্টর রাশি দুইটি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই, মানে দুইটা একই জাতের ভেক্টর, ওই যে আমরা যোগের ক্ষেত্রে বলছি যে দুইটা ভেক্টর হলো সমজাতীয় হইতে হবে, লব্ধির ক্ষেত্রে বলছি দুইটা ভেক্টর সমজাতীয় হইতে হবে, গুণের ক্ষেত্রে আমরা বলতেছি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই। কেন নাই? এই যে তুমি এখানেই দেখছো বল এক জাতীয় রাশি, সরণ এক জাতীয় রাশি, দুইটা রাশির ভিন্ন ভিন্ন জাতের রাশির গুণফলে কাজ হয়েছে, সেটা আবার নতুন এক ধরনের রাশি, তাই না? তাহলে এইখানে যে দুইটা ভেক্টর রাশি নিয়ে আমরা কাজ করব, দুইটা ভেক্টর রাশি কি হওয়ার প্রয়োজন নেই, দুইটা ভেক্টর রাশি সমজাতীয় হওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর বলছি স্কেলার গুণনের ফলাফল নিয়ে ফলাফল হিসেবে প্রাপ্ত রাশিটি স্কেলার রাশি, তার মানে এই যে ডট গুণফল এটার যে প্রাপ্ত রাশিটি হবে ফলাফল, এটার যেটা ফলাফল আছে, এটা যেটা রেজাল্ট আছে, সেই রেজাল্টটা অবশ্যই কি হবে, এই রেজাল্টটা অবশ্যই স্কেলার রাশি হবে। এখান থেকে তো এটা নাম আসছে স্কেলার রাশি, তাই না? তাহলে রেজাল্টটা অবশ্যই স্কেলার রাশি হইতে হবে। এরপর যেটা বলছে দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণন নির্দেশ করে রাশিগুলো কি পরিমাণ সমান্তরালে আছে, দুইটা ভেক্টর রাশি স্কেলার গুণন নির্দেশ করে রাশিগুলো কি পরিমাণ সমান্তরালে আছে। জিনিসটা হলো তুমি এটা থেকে চিন্তা করতে পারো, এই থিটা, এই যে স্কেলার গুণফলের মান, এই স্কেলার গুণফলের মান কিসের উপর ডিপেন্ড করবে, বল আর সরণ যদি আমরা ফিক্সড করে দেই বা দুইটা ভেক্টর যদি আমি ফিক্সড করে দেই, এই স্কেলার গুণফলের মান কিসের উপর ডিপেন্ড করবে, এই স্কেলার গুণফলের মান ডিপেন্ড করবে এই যে মধ্যবর্তী থিতার উপর, তাই না? তাহলে এই থিতা যদি একদম উপরে উঠে যায় তাহলে এটা কত 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কাজ হয় না। আবার থিতা যদি একদম নিচে নেমে যায় তখন আবার কাজ হয়। তার মানে এইটা থিতা, থিতা হলো এই যে আনুভূমিক, অর্থাৎ বল যেদিকে আমি অ্যাপ্লাই করতেছি এই বলের দিক থেকে, এই বলের দিক থেকে কতটুকু উপরে আছে অথবা কতটুকু নিচে আছে, এই বলের দিকটা থেকে সরণের দিক কতটুকু উপরে বা কতটুকু নিচে আছে, এটা কিন্তু আমরা স্কেলার গুণফল দিয়ে বের করতে পারি। তার মানে কি, তার মানে হলো স্কেলার গুণফল নির্দেশ করে দুইটা ভেক্টর কতটুকু হলো সমতলে আছে, ঠিক আছে? দুইটা ভেক্টর কি পরিমাণ সমান্তরালে আছে, কি পরিমাণ একটা আরেকটার সমান্তরালে আছে, ঠিক আছে? ওকে, স্কেলার গুণফল বিনিময় সূত্র মেনে চলে। তো এই বিনিময় সূত্রটা মানে কি আমরা একটু পরে দেখব। বিনিময় সূত্র হলো তোমার এ ডট বি, এইটা ইকুয়াল টু বি ডট এ, তার মানে স্কেলার গুণফল হলো এটা মেনে চলে, অর্থাৎ এ ডট বি যেই কথা, এর সাথে বি গুণ করা যেই কথা, বি এর সাথে এ গুণ করা সেম কথা। তো এটা আমরা একটু পরে দেখবো ইন ডিটেলসে। ওকে, এখন আসো আমরা যতটুকু দেখছি এতটুকু থেকে আমরা একটা প্রবলেম সলভ করি। ধরো আমার কাছে বলে দিছে পি একটা ভেক্টর যেটা হলো পূর্ব দিকে আছে, যার মান হলো 4 একক, এবং বলছে কিউ একটা ভেক্টর যার মান হলো 3 একক, এটা হলো পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে? 45 ডিগ্রি কোণ করে উত্তর দিকে আছে, বলছে পি ডট কিউ এর মান কত। তাহলে জিনিসটা একটু আমরা আঁকি, আমাদের হলো আঁকলে ব্যাপারগুলো একটু ক্লিয়ার হবে আরো সুন্দর করে। সো এটা ধরো পি, ঠিক আছে? সো আমরা যদি বৃষ্টির ক্ষেত্রে আমরা বলছি জিনিসটাকে জাস্ট আমরা উপর নিচ চিন্তা করব, কিন্তু বাকি সবার ক্ষেত্রে তো সেম। তাহলে তখন এখানে কি ছিল, উত্তর, এটা ছিল আমাদের দক্ষিণ, এটা ছিল আমাদের পূর্ব, এটা ছিল আমাদের পশ্চিম। আচ্ছা এবার আসো, বলছে কি 4 একক পূর্ব দিকে, তাহলে এখান দিয়ে হলো তোমার পি ভেক্টরটা আছে, এবং বলছে পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে তোমার কোন দিকে আছে, পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে এরকম উত্তর দিকে আছে। তাহলে এই যে পূর্ব আর উত্তর এর মাঝখানে কোনটা হলো 45 ডিগ্রি, উত্তর দিকে এইদিকে হলো আমাদের ধরো কিউ ভেক্টর আছে। আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হলো তোমার 45 ডিগ্রি। সো এইটা যদি হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি, এটা যদি হয় আমাদের বলছে পি ডট কিউ কত, সো পি ডট কিউ এর মান কত, পি ডট কিউ, পি ডট কিউ হলো পি কিউ কস থিটা। আমাদের পি এর মানও দেওয়া আছে, কিউ এর মানও দেওয়া আছে, এগুলো কিন্তু দিক না, জাস্ট মান, এগুলো কিন্তু জাস্ট মান দেওয়া আছে। ওকে, তাহলে পি এর মান কত 4, কিউ এর মান কত 3 ইন্টু কস কত ডিগ্রি 60 ডিগ্রি। এই কোশ্চেনটা মোস্ট প্রবলি মেডিকেলে আসছিল, সো আমরা কিন্তু এটা ক্যালকুলেটর ইউজ করা ছাড়াই করব বা করতে পারি। তাহলে 4 ইন্টু 3 12, আর কস 60 ডিগ্রির মান কত হাফ,
তাহলে আমরা এখানে বলবো এটা 6, কত হয় 6, 2 12 কাটলে হয় 6, তার মানে আমাদের পি ডট কিউ এর মান কত 6 একক। বুঝতে পারছো, এটার মান আমাদের 6 একক। ওকে, এরপর আসো আরো একটা ম্যাথ করি। বলছে পি ও কিউ দুইটি ভেক্টর যাদের মান যথাক্রমে 20 এবং 25 একক এবং তাদের মধ্যবর্তী কোণ 20 ডিগ্রি, এদের স্কেলার গুণফল নির্ণয় করো। দেখো খুব সোজা না, আগেরটার মতো। আমরা যদি পি ডট কিউ নেই তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের পি কিউ কস থিটা, সেম ম্যাথ, জাস্ট মান আলাদা। তো এখানে আমাদের পি আর কিউ এর মান কত, পি এর মান হলো তোমার 20, কিউ এর মান কত 25 ইন্টু কস কত ডিগ্রি, কস হলো 20 ডিগ্রি, তাই না? সো 20 ডিগ্রির মান তো আমরা মনে রাখি না, এটা অবশ্যই আমার ক্যালকুলেটারেই করতে হবে, কারণ যেহেতু 20 ডিগ্রির মান আমি জানি না, আমার ক্যালকুলেটারে করা ছাড়া তো অন্য কোনো উপায় নেই। সো 20 ইন্টু 25 ইন্টু কস 20 ডিগ্রি, এটার মান আসে কত, এটার মান আসে 469.85 এত একক। কোনো যদি একক দেওয়া না থাকে আমরা জাস্ট শেষে একটা একক লিখে দেবো, এইটার বাস্তব একক কি তা তো আমি জানি না। সো যেটা হবে সেটাই আমার আনসার। ওকে, ছোট্ট একটা ম্যাথ। এবার আসো স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম, স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম। তো বলছে যদি সিমিলার দুইটা ভেক্টর, আমরা তো বলছি যে কোনো দুইটা ভেক্টরের গুণফল ডট গুণফল হলো তার রেজাল্ট হলো স্কেলার আসে। এখন আমরা কি করতেছি, এই যে দুইটা ভেক্টর বলছি, দুইটা ভেক্টর আমরা সেম নিচ্ছি। ধরো এখানে আমরা যেমন নিচ্ছি এ, দুইটা ভেক্টরই কি এ, সো এ ডট এ স্কোয়ার, এটা কিন্তু মানে তোমরা নিজেরাও পারবা, আমি তারপরে দেখে দিচ্ছি। অর্থাৎ একই ভেক্টরকে দুইবার নিয়ে যদি আমরা স্কেলার গুণ করি তাহলে আমরা কি পাই, আমরা হলো ভেক্টরটির মানের বর্গ পাই। মানে দুইটা সিমিলার ভেক্টর নিয়ে আমরা যদি স্কেলার গুণফল করি তাহলে যেই মানটা আছে সেইটা হয় কি, যেই রেজাল্ট আসে সেটা হয় যেই ভেক্টরটা নিয়ে আমি কাজ করছি সেই ভেক্টরের মানের বর্গ। তাহলে জিনিসটা কেমন হয়, ধরো আমার কাছে এ একটা ভেক্টর আছে, একটাই ভেক্টর সেটা হলো এ, আমার কাছে একটাই ভেক্টর আছে সেটা হলো এ। আচ্ছা তাহলে বলো, ধরো আমি ভেক্টরটা ড্র করি, লাইক এটা হলো আমার সেই ভেক্টরটা, এটা হলো আমার সেই ভেক্টরটা যেটার মান কত, এটা হলো আমার সেই ভেক্টরটা যেটাকে আমরা এ দ্বারা ডিনোট করতেছি। সো সিমিলার একটা ভেক্টর, সেই ভেক্টরটা এ, তার মানে কি তার মানও সেম দিকও সেম, এরকম সিমিলার একটা ভেক্টর, তার মানে তার মানও সেম দিকও সেম, মানও সেম দিকও সেম। ওকে, আমরা মান দিক দুইটাই সেম নিচ্ছি, এটার মানও এ। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, সিমিলার যদি দুইটা ভেক্টর থাকে মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কারণ এরা একই দিকে আছে। তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ হবে তোমার 0 ডিগ্রি। তাহলে বাকি জিনিস আমি পারবো। ধরো এ ডট এ যদি আমাকে বলে এটার মান কত হবে, প্রথমে এ এর যে মান, তারপর এ এর মান, দুইটা যেহেতু সেম ভেক্টর, এবং কস থিটা, থিটার মান কিন্তু 0 ডিগ্রি, কারণ দুইটা সেম ভেক্টর হলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এ এর মান কত হবে এ, এখানে এর মান কত হবে এ, আর কস 0 ডিগ্রির মান কত, কস 0 ডিগ্রির মান হলো 1, তার মানে এখানে আসতেছে এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি না বিপরীত ক্রমে, যে এ স্কোয়ার ইকুয়াল টু হলো তোমার এ ডট এ, বা আমরা লিখতে পারি এর যে মান সেটা কিন্তু আমি চাইলে এইভাবেও বের করতে পারি, এ ডট এ। অর্থাৎ আমার কাছে যদি একটা ভেক্টরই থাকে সেই ভেক্টরের মান আমি চাইলে সেই ভেক্টরের সাথে সেই ভেক্টরের ডট গুণফল তার উপর রুট নিয়ে বের করতে পারি। ঠিক আছে, সো এটা আমরা দেখলাম, এটাও হলো আমাদের তোমার ভেক্টরের মান নির্ণয়ের আরেকটা পদ্ধতি হিসাবে আমরা মনে রাখতে পারি। তার মানে সিমিলার দুইটা একই ভেক্টরকে আমরা যদি দুইবার নিয়ে কোনো ভেক্টর গুণ করি বা স্কেলার গুণ করি তাহলে তার রেজাল্ট আসবে সেই ভেক্টরের মানের বর্গ। ওকে, এটা আমরা একটু মাথায় রাখবো। এরপর ওই যে আমরা বলছি বিনিময় সূত্র, সো বিনিময় সূত্র এখন আমরা দেখব কিভাবে সে বিনিময় সূত্র মেনে চলে, কিভাবে সে বিনিময় সূত্র মেনে চলে, বিনিময় সূত্র কিভাবে মেনে চলে। ওকে, সো আমাদের কাছে বলছে যে এ আর বি এর মধ্যবর্তী কোণ হলো থিটা। ধরো আমরা দুইটা ভেক্টর আগে এঁকে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমার এইদিকে একটা ভেক্টর আছে এ, এইদিকে একটা ভেক্টর আছে এ, আমার এইদিকে একটা ভেক্টর এ। ওকে, এরপর আমরা এইদিকে আরেকটা ভেক্টর ধরে নিই, সেটা হলো আমার বি, এদিকে একটা ভেক্টর সেটা ধরো বি, এটা হলো বি ভেক্টর, আর এইখানে যে কোণটা আছে সেটা হলো থিটা। একটু জাস্ট কিছু ত্রিকোণমিতির কথাবার্তা বলবো আর কি হালকা করে। তো এইখানে এ ডট বি যদি হয়, এটা কিন্তু আমরা জানি যে এ ডট বি, এটা তো আমরা সিম্পলি এখন জানি যে এটার মান কত হবে, এটার মান হবে এ বি কস থিটা।
আচ্ছা এবার আসো বি ডটে এ ডট বি এ বি কস থিতা, তার মানে আমরা যখন তোমার থিতাটা নিছি এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, তাহলে এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে? তাহলে এটা ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এসি, এসি মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এসি মানে অ্যান্টি ক্লকওয়াইজ। আর আমরা ত্রিকোণমিতি থেকে জানি কেউ যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে থিতা কি, থিতা হলো পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে থিতা হলো পজিটিভ। আচ্ছা এবার আসো আমরা যখন ভাই বি ডট এ করবো, আমরা যখন এখানে বি ডট এ করবো, বি ডট এ তার মানে বি থেকে এ এর দিকে, বি ডট এ মানে কি বি থেকে এ এর দিকে, এখানে সুন্দর করে হবে বি এ কস, কিন্তু থিতার জায়গায় কি হবে, এ থেকে বি এর দিকে যদি থিতা পজিটিভ হয়, বি থেকে যে এর দিকে আসছে এটা কি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ যদি হয় বা ঘড়ির কাঁটার দিকে তখন থিতার মান কি হয়, ত্রিকোণমিতি থেকে আমরা জানি নেগেটিভ, ক্লকওয়াইজ হলে কি ঘড়ির কাঁটার দিকে তখন থিতা হয় কি নেগেটিভ, তাহলে এখানে কস কি হবে মাইনাস থিতা। আচ্ছা বলো তো কস মাইনাস থাকুক প্লাস থাকুক আমার কোনো সমস্যা আছে নাই, সো আমি এটাকে লিখতে পারি বি এ কস থিতা, বি এ কস থিতা যেই কথা এ বি কস থিতাও সেম কথা, সেম কথা। তার মানে এখান থেকে আমরা দেখতেছি যে এটা ইকুয়াল টু আসলে তোমার এ ডট বি, সো ভেক্টর আসলে কি মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে। তাহলে বি ডট এ যেই কথা এ ডট বিও সেম কথা, আর এখানে যেহেতু স্কেলার আসে সো আসলে মানের কোনো পরিবর্তন হয় না, আর দিক নিয়ে তো কোনো কথাবার্তাই নেই, ঠিক আছে। তাহলে এ ডট বি এর মান যা বি ডট এ এর মানও তা, এই জন্য আমরা বলতে পারি যে ভেক্টর হলো তোমার বিনিময় সূত্র মেনে চলে, ভেক্টর কি মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে। আচ্ছা এরপর আমাদের কাছে আছে যে সমকোণিক একক ভেক্টর সমূহের সমকোণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল। আচ্ছা সমকোণিক একক ভেক্টর কোনগুলা, ওই যে আমরা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছি, সো বা আয়তাকার ভেক্টর সমূহ পড়ছি, সেখানে আমরা পড়ছি এক্স এক্সিসের দিকে গেলে আই, ওয়াই এক্সিসের দিকে গেলে জে, জেড এক্সিসের দিকে গেলে কি কে। তাহলে এখানে সমকোণিক ভেক্টর সমূহ যেগুলো আছে সেটা হলো আই জে কে, আই জে কে। তাহলে এখন সমকোণিক একক ভেক্টর সমূহের যদি স্কেলার গুণফল আমি বের করি, ধরো আমি যদি এটা করি যে ফার্স্টে আই ডট আই, অর্থাৎ আই এর সাথে আই গুণ করি, সো আই এর সাথে যদি আমি আই গুণ করি এটার মান কত হয়, এখানে একক ভেক্টর মানে কি, একক ভেক্টর মানে হলো তোমার আমরা বলছি যে আই ইকুয়াল টু জে, যদি আমরা সবগুলোর মান নেই সবগুলোর মান সেম, এবং এই মানটা কত, এই মানটা হলো 1, এই মান কত, এই মান হলো 1। তাহলে এখন আমি যদি আই ডট আই নেই তার মানে আই এর মান 1, পরের যে আই তার মানও 1, এবং দুইটা যেহেতু একই ভেক্টর তাহলে মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, বা একটু আগে আমরা পড়ছি যে এ ডট এ, এ ডট এ এটা হলো তাদের মানের স্কোয়ার, সো এখানে আলটিমেটলি রেজাল্ট কত আসবে 1। সিমিলার প্রসেসে তুমি যদি বের করো জে ডট জে, এইটা কত আসবে 1। সিমিলার প্রসেসে তুমি যদি করো কে ডট কে, মানে দুইটা একই ভেক্টরের একই সমকোণিক ভেক্টরের, দুইটা একই সমকোণিক ভেক্টরের বা আয়তাকার যে ভেক্টরগুলো আছে একক ভেক্টরগুলা সেগুলো যদি একই হয়, দুইটা যদি সেম হয় তাদের ডট গুণফলের মান কত আসবে 1 আসবে, ঠিক আছে। সো এটা আমরা মোটামুটি বুঝলাম যে কিভাবে আসলো। আচ্ছা এইটা যদি তুমি বুঝো বা এটা যদি তুমি বুঝো কিভাবে আসছে, এরপরে আমার কাজটা কি, এখন আমরা দেখবো একটু আলাদা আলাদা করে গুণ করে। ধরো আই এর সাথে আমি গুণ করলাম জে, তাহলে আই এর মান 1, জে এর মান 1 কস, মধ্যবর্তী থিতার মধ্যবর্তী কোণ কত, এই যেখানে দেওয়া আছে আই আর জে এর মধ্যবর্তী কোণ কত, আই আর জে এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, আই আর জে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে এখানে হবে cos 90 ডিগ্রি। আর তোমাদের সুবিধার্থে লিখে রাখি আরেকটা জিনিস, cos 90 ডিগ্রি এটার মান কত 0, cos 0 ডিগ্রি এটার মান কত 1, জাস্ট মাথায় রাখবা, তাহলে 0, সুতরাং এটার মান কত হয়ে যায় 0। সিমিলারলি তুমি যদি দেখো জে ডট কে সেম জায়গায় আটকাবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি 0। তুমি যদি লেখো কে ডট আই, কে ডট আই এখানেও সিমিলার প্রসেসে গিয়ে বা সেম পজিশনে গিয়ে আটকে যাবে, মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, আর যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় cos 90 ডিগ্রির মান কত 0, সুতরাং এটা হয়ে যাবে 0। তো আমরা হলো এইভাবে এগুলো করতে পারি, এইভাবে হলো আমরা এই ম্যাথগুলো হলো করতে পারি, ঠিক আছে। এটার বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে আমরা সামনে দেখবে, এই পার্টটুকু থেকে হিউজ পরিমাণে এমসিকিউ আসে, বুঝছো, খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে এগুলা প্রচুর পরিমাণে এমসিকিউ আসে এই জায়গাগুলো থেকে, খুবই ইউনিক জিনিস এবং মানে খুব মজার জিনিস, এটা আমরা আমাদের নর্মাল কনসেপ্ট থেকেই বুঝতে পারি। এই পার্টগুলো থেকে এখন যদি এমসিকিউ আসে বা এখন যদি কোনো কোশ্চেন আসে আমাদের কি আর কোনো প্রবলেম হবে, আমরা কিন্তু পরবর্তী যেই পার্টগুলো পড়বো পরবর্তী পার্টের কিন্তু আমরা এই জায়গার এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আমরা অনেক বড় বড় জিনিসের হলো মান জানিয়ে ফেলতে পারবো, মান বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এটা কি সবাই বুঝছো?
আশা করি হলো সবাই বুঝতে পারছে এটা। ওকে, এখন এবার আসো, তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে দুইটা একই জাতীয় সমকোণিক একক ভেক্টরের গুণফল হলো 1, আর যদি আলাদা থাকে তাহলে গুণফল কত, 0। এই গুণফলটা অবশ্যই স্কেলার গুণফল। আচ্ছা, এরপরে আসো, বলছিলাম না এই একটা এমসিকিউ, এই এমসিকিউ হলো তোমার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আসছিল। এটা হলো তোমার ডিইউ অ্যাডমিশন টেস্টে আসছে কোনো একটা বছর, আমার সালটা মনে নেই। সো এটা হলো ডিইউ অ্যাডমিশন টেস্টে আসছে, এই কোশ্চেনটা হলো ডিইউ অ্যাডমিশন টেস্টে আসছে। এটা হলো তোমার বুয়েটেও আসছে, বুয়েটে প্রিলিতে আসছে, মোস্ট প্রবলি হলো 2020 সালের দিকে। আচ্ছা, এখন বলছে 30i ইন্টু হলো জে ডট কে এর মান কত। তাহলে এটা খুব সিম্পল না, খুবই সুন্দর একটা সমস্যা। দেখো 30 আয়ের জায়গায় আই থাকুক, বলো তবে জে ডট কে হলে কত হবে, যেহেতু দুইটা জে আর কে দুইটা আলাদা, এবং এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। সো এই মানটা কত আসবে, 0। সো 0-র সাথে তুমি যেই কোনো কিছু গুণ দাও, আল্লাহ দুনিয়ার সব কিছু হলো শূন্য চলে আসবে। সুতরাং এইটার আনসার কত, এটার আনসার হবে আমাদের 0। এটার আনসার কত হবে, এটার আনসার হবে আমাদের গ নাম্বার 0। ওকে, তো এবার পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। পরে আমাদেরকে বলছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর গুণফল। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অর্থাৎ আমার কাছে যদি একটা ভেক্টর থাকে, সেটার রেজাল্ট বা সেটা হলো তোমার তার স্থানাঙ্ক হলো 3 দিকেই থাকে, 3টে অ্যাক্সিসেই থাকে, এক্স ওয়াই জেড 3টে অ্যাক্সিসে থাকে, তখন জিনিসটা কেমন হবে। তখন যদি আমরা নেই এ এর মান কত হবে, তখন আমাদের এ এর মান হবে তোমার, এ এর মান ধরো আমরা এ এর মান ধরলাম, এটা হলো তোমার এ এক্স আই, তারপর হলো এ ওয়াই জে, তারপর হলো এ জেড কে। তো আমরা সিমিলারলি আরেকটা ভেক্টর বি এর মান ধরলাম, তাহলে এটা হলো তোমার বি এক্স আই প্লাস হলো বি ওয়াই জে প্লাস হলো বি জেড কে। এরকম একটা দুইটা ভেক্টর আমাদের কাছে আছে, এগুলো ত্রিমাত্রিক ভেক্টর, তাই না, কারণ 3টে অ্যাক্সিসে এদের মান আছে। ওকে, এখন এখান থেকে আমরা যদি এ ডট বি করি, কি করব, এখান থেকে আমরা হলো তোমার এ ডট বি করব। সো এখান থেকে যদি আমরা এ ডট বি করি, এখান থেকে যদি আমরা এ ডট বি করি, এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর থেকে আমি যদি এ ডট বি করি, তাহলে কি অবস্থা হবে। এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর থেকে আমি এ ডট বি করব, তাহলে জিনিসটা কেমন হবে। আমি যদি এবার এখান থেকে এ ডট বি করি, এ ডট বি, এই এ ডট বি এর মান যেটা হবে সেটা হলো তোমার, আগে আমরা এর মানটা লিখছি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস হলো তোমার এ জেড কে, প্লাস হলো তোমার এ জেড কে, এটা আমরা নিলাম। তারপর বি এর মানটা যদি আমি নেই, এটা হবে তোমার বি এক্স আই প্লাস হলো তোমার বি ওয়াই জে প্লাস হলো তোমার বি জেড কে। আচ্ছা, এটা যদি হয় তাহলে এবার এখানে নর্মাল যে গুণ সেটা দাও, এ এক্স এর সাথে ফার্স্টে বি এক্স, তাহলে এ এক্স ইন্টু বি এক্স, এবং দুইটাতেই আই আছে, সো আই ডট আই গুণ হবে। ওকে, প্লাস এবার এ এক্স এর সাথে তুমি গুণ দিবা বি ওয়াই, তাহলে এটা হলো এ এক্স বি ওয়াই, এখানে কি হবে আই ডট জে, যা বুঝার তা বুঝে ফেলছো। তারপর এ এক্স এর সাথে আমরা যদি বি জেড দিই, তাহলে এটা হবে তোমার এ এক্স বি জেড, এখানে হবে আই ডট কে, এটাও যা বুঝার বুঝে ফেলছো। এরপর এরপর আমরা হলো কি এ ওয়াই এর সাথে নেব, তাহলে এ ওয়াই এর সাথে বি এক্স, এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে নিই, তাহলে তোমাদের ট্র্যাকে রাখতে সুবিধা হবে। সো আমরা নিলাম এ ওয়াই, এ ওয়াই এর সাথে আমরা নিলাম বি এক্স, এইখানেও হবে তোমার এ ওয়াই এর মান কত, জে, আর বি এক্স এর মান হলো আই, বি এক্স হলো আই এর সহগ, সো জে ইন্টু আই। এরপর আমরা যদি নেই এ ওয়াই এর সাথে বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই, এটার সাথে আমরা যদি নেই, তাহলে এটা হবে তোমার জে ডট জে। ওকে, এরপরে আমরা এ ওয়াই এর সাথে বি জেড নেব, সো এ ওয়াই তার সাথে আমরা যদি বি জেড নিই, এ ওয়াই এর সহগ কত, এ ওয়াই কার সহগ, জেড, আর বি জেড হলো কে সহগ, যা বুঝার তাও বুঝে ফেলছে। ওকে, এরপর আমরা যেটা নেব, এরপর আমরা নেব হলো তোমার এ জেড। তো এ জেড এর সাথে আমরা যদি বি এক্স নিই, জিনিসটা কেমন হয়, এ জেড বি এক্স, তাহলে এ জেড হলো কে, আর বি এক্স এর সাথে আছে আই। এরপর আমরা নেব এ জেড এর সাথে বি ওয়াই, এ জেড এর সাথে আমরা নেব বি ওয়াই, তাহলে কে ডট বি ওয়াই এর জন্য জে। এরপর আমরা এ জেড এর সাথে বি জেড নেব, এটা হলো কে ডট কে, কে ডট কে। ওকে, তো মোটামুটি তোমরা হলো বুঝে ফেলছে। এবার এখানে ব্যয় কিছু জিনিসকে একটু মার্ক করি, কিছু জিনিসকে ব্যয় একটু মার্ক করি। সো আমরা যদি কিছু জিনিসকে মার্ক করি, আমাদের হলো মার্ক করার জায়গাটা হলো এইটা, এটাকে আমি একটু একটা কালারে নিয়ে যাই। সো এটাকে আমরা হলো এই কালারে নেই,
তারপর আমি আরও মার্ক করি, আমার মার্ক করার আরও কিছু জায়গা আছে। সো এটাকে আমি যদি একটু কালার নিই, এটাকে আমি এই কালারে নিয়ে যাই। এরপর আমি যদি মার্ক করি এই যে আমার ভেক্টরটা আছে এইটাকে, সো এইটাকেও আমি হলো এই কালারে নিয়ে যাই। আচ্ছা, এই যে আমি তিনটাকে সিমিলার কালারে নিছি, কেন নিছি? এটা কিন্তু একটা কারণ আছে। এখানে আছে আই ডট আই, এখানে আছে জে ডট জে, এখানে আছে কে ডট কে। তাহলে সিমিলার রাশিকে গুণ করলে কত আসবে? 1 আসবে। তাহলে এই তিনটার সাথে 1 আছে। আচ্ছা দেখো বাকি যেগুলো আছে, আই ডট জে কত আসে? 0। তার মানে জিরোর সাথে কোনো কিছু গুণ দেওয়া মানে 0। জে আই ডট কে 0, শূন্যর সাথে কোনো কিছু গুণ দেওয়া মানে 0। জে ডট আই এটাও হলো আলাদা 0, জে ডট কে এটাও আলাদা, এটাও 0। তারপর কে ডট আই এটাও 0, কে ডট জে এটাও কি 0। তাইলে আমার এখানে কি থাকতেছে? আমার এখানে যে জিনিসটা হইতেছে যে এই তিনটা ছাড়া বাকি সব হয়ে যেতেছে 0। এই যে আমি যেগুলো হোয়াইট কালার দিচ্ছি এগুলো সব 0 হয়ে যাইতেছে, সব হয়ে যাইতেছে কি 0 0 0। লিখার দরকার আছে আর লিখার দরকার নেই, সবগুলো 0। তাহলে শুধু থাকতেছে কারা? শুধু থাকতেছে হলো তোমার, শুধু কারা থাকতেছে? শুধু আমার এই কালারের বান্দারা থাকতেছে। এরা হলো তোমার ax bx, এটার গুণফল যেহেতু 1, আমরা না লিখি 1 এর সাথে কোনো কিছু গুণ দিলে সেটাই থাকে। তারপর থাকতেছে ay by প্লাস az bz, তাই না? তাহলে খুব সহজ না? ax এর সাথে bx, ay এর সাথে by, az এর সাথে bz, আমরা জাস্ট নর্মালি এই গুণটা হলো করব। তাহলে ডট গুণফলের মান নির্ণয়ের আরেকটা পদ্ধতি হলো এটা। যদি আমাদের কাছে কোণ দেওয়া না থাকে তখন কিন্তু আমরা ডিরেক্ট এই পদ্ধতি অ্যাপ্লাই করে মান নির্ণয় করে ফেলতে পারি। ডিরেক্ট আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে মান নির্ণয় করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, সো এই হলো আমাদের, এই ছিল আমাদের ডট গুণফল। দেখছো একটু আগে যে আমরা সমকোণিক একক ভেক্টরের ডট গুণফলের বিভিন্ন জিনিস মান দেখলাম বা কোনটার মান কেমন এটা দেখলাম, সেই সেম জিনিসটা অ্যাপ্লাই করে কিন্তু আমি এটা বের করে ফেলতে পারছি। তাহলে চলো আমরা এই সংক্রান্ত আরও বেশ কিছু জিনিসপত্র দেখে আসি। তো এরপরে আমাদের একটা ম্যাথ আছে, এই ম্যাথটাকে আমরা এখন এইভাবে করব। তো এখানে বলছে কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে ওই যে এস স্মরণ হয়, আমার এখান থেকে বলছে কৃতকাজ নির্ণয় করতে। সো কৃতকাজ কি এটা এখন আমরা জানি, কৃতকাজ ডাব্লিউ হলো এফ ইন্টু এস। তাহলে এখন কি কৃতকাজ বের করার সময় ভেক্টর দেখলে আমরা ভয় পাবো? বলো, এখন থেকে কিন্তু আর ভয় পাওয়া যাবে না। তাহলে এফ এর মানটা লেখো, এফ এর মান হলো তোমার 6i মাইনাস 3j প্লাস হলো 2k, এটা হলো এফ এর মান। ডট এস এর মান কত? 2i প্লাস 2j প্লাস হলো কে। ওকে, সো এটা যদি হয় এবার জাস্ট সহগ আয়ের সাথে আয়ের সহগগুলো একসাথে গুণাকারে হবে। তাহলে 6 ইন্টু 2, তারপর কি প্লাস, তারপর মাইনাস 3 ইন্টু 2, তারপর প্লাস 2 ইন্টু 1। তাহলে এটার মান কত হয়? 6 ইন্টু 2 12, মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 6, 2 ইন্টু 1 প্লাস 2। তাহলে এখানে 6 প্লাস 2 আমার থাকতেছিল 8, তার মানে এটার আনসার আমার 8 জুল। এইভাবে কিন্তু খুব সহজে আমি কাজ বের করে ফেলতে পারবো, খুব সহজে আমি কাজ বের করে ফেলতে পারবো। দেখছো কত সোজা? ভেক্টর জানলে দুনিয়া কত সোজা হয়ে যায়। এবং এই ভেক্টর অ্যাপ্লিকেশন দেখছো তুমি যখন ফিজিক্স ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়, এই যে কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতা হলো তোমার পঞ্চম অধ্যায়, কাজ শক্তি ক্ষমতা হলো অধ্যায় 5, এটা হলো তোমার চ্যাপ্টার 5। তো সেইখানে গেলেও কিন্তু তোমার ভেক্টর লাগবে, সেইখানে কিন্তু এরকম ম্যাথ তুমি পাবা। ওই জায়গার একটা ম্যাথ আমরা আজকে করে ফেলছি, ঠিক আছে? এই জন্য আমরা বলছি আমাদের ক্লাসগুলো করলে কখন যে তোমার কাছে ফিজিক্স মানে সহজ লাগবে এবং কীভাবে যে ফিজিক্স শেষ হয়ে যাবে তুমি এটা কল্পনা করতে পারবা না। ওকে, এরপরে আমাদেরকে বলছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এ ডট বি এর মান কত? এখন কিন্তু আর কোন দেওয়া নাই, ডিরেক্ট হলো ভেক্টর মানটাই দেওয়া আছে। তাহলে মান কত হবে? এ ডট বি, যদি দেখি এ ডট বি, তাহলে এ ডট বি কত হবে? এ ডট বি এর মান লিখো 3i মাইনাস 4j প্লাস 2k, এর সাথে কি হবে তোমার ডট বি এর মান 6i প্লাস 2j মাইনাস 3k। ওকে, সো এখানে যদি আমরা গুণ করি 3 ইন্টু 6 প্লাস মাইনাস 4 ইন্টু 2 প্লাস 2 ইন্টু মাইনাস 3, তাহলে এটার মান আসবে আমার 3 ইন্টু 6 18 মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 8 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 6। তাহলে কত হয়? 8 6 14, 18 থেকে 14 বাদ দিলে কত হয়? 4। তাহলে এ ডট বি এর মান হলো 4। লাস্টে একক লিখে দিবা, যেহেতু আমাদের এখানে নর্মালি কোনো কিছু বলা নাই, সো আমরা বুঝতেছি না একক কত, সো এটা হলো 4 একক।
এটার মান কত হবে? এটার মান হবে তোমার 4 একক। তাহলে এই জিনিসটার মান হবে 4 একক। ওকে, এরপরে আমরা আরও একটা প্রবলেম দেখি। এটা আমাদের একটা এমসিকিউ। তো এখানে যেটা বলছে, এটাও আমাদের বল এবং সরণ দেওয়া, আর বলতে এখানে সরণ বুঝাইছে। সো বলছে এফ ডট আর এর মান কত। সো এটা আমরা বের করে ফেলতে পারবো না বলো তো আগের মতো। এফ ডট আর আমি আর একটু শর্টে করি। এই যে বলছিলাম ভেক্টর রাশিকে কিন্তু কয়েকটা ভাবে প্রকাশ করা যায়, তার মধ্যে একটা ছিল এরকম নিচে দাগ দিয়ে, এরকম নিচে দাগ দিয়ে কিন্তু ভেক্টরকে প্রকাশ করা যায়। সো পরীক্ষা কিন্তু দেখলে কনফিউজড হবে না। দেখছো এখানে আবার উপরে দাগ দিয়েছে তোমাদের কনফিউজ করার জন্য, এটা একটা অ্যাডমিশনের কোশ্চেন। সো পরীক্ষা দেখলে কিন্তু কনফিউজড হবে না, এটা কিন্তু ভেক্টর রাশির সাইন। সো এফ ডট আর এর মান কত হবে আমি যদি ডিরেক্ট লিখে ফেলি, 8 এর সাথে তোমার 6, সো 8 ইন্টু 6 প্লাস -2 এর সাথে কিন্তু মাইনাস, আচ্ছা এই পাশে একটু খেয়াল করো, এখানে -2 যে আছে, কিন্তু এখানে কি কোনো জে এর রাশি আছে? নাই। যেহেতু জে এর নাই, সো আমি এটাকে এভাবে লিখতে পারি না 6i প্লাস 0j, নাই মানে 0, -8k। তাহলে এখানে কত হবে? -2 ইন্টু 0। আবার তুমি যদি দেখো এইখানে আছে আমার কে নাই, এখানে কি আমার কে আছে? নাই। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2j প্লাস 0k, এটা আমরা এফ লিখতে পারি, এটা আমরা আর লিখতে পারি। ওকে, সো এটা যদি আমরা লিখতে পারি এফ, সো এখানে 0, তাহলে 0 ইন্টু -8, 0 ইন্টু -8, তাহলে এই দুইটা পোর্শন বেসিক্যালি 0 হয়ে যাইতেছে। আমার থাকতেছে কি 6 ইন্টু 8, 48। তাহলে এখানে কাজ হইতেছে 48 জুল, যেটা আমাদের ক নম্বরে আছে। আমাদের আনসার হলো ক। এখানে আমাদের আনসার কত? আনসার হলো ক, 48। তো এরপরে দেখছো ম্যাক্সিমাম ম্যাথ আসলে মুখে মুখে করে ফেলা যায় যদি আমরা মানে এগুলো প্র্যাকটিস করবে। তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা সেখানে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, সো সেখানে কিন্তু এরকম মুখে মুখেই হলো তোমার সলভ করা লাগবে। এরপরে আমরা আরও একটা এমসিকিউ দেখি। এখানে আমাকে বলছে এ ও বি ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত। এ এবং বি ভেক্টর দুইটার স্কেলার গুণফল, তার মানে স্কেলার গুণফল মানে কি? স্কেলার গুণফল মানে হলো ডট গুণফল। তাহলে এখানে আমরা দেখি এখানে কিন্তু আই নাই, সো আয়ের পোর্শন বাদ। এখন আমি আর ডিটেলসে দেখাবো না, এমসিকিউ আমাদের ফার্স্ট সলভ করতে হবে। সো এ ডট বি, তাহলে এখানে কি স্কেলার গুণফল মানে এ ডট বি। এখানে কোনো আয়ের মান আছে এই পাশে? নাই, তার মানে 0। এই 2 এর সাথে 0 গুণ দিলে 0, আচ্ছা 0 প্লাস এখানে জে এর 1, এখানে হলো জে এর 4, তাহলে 1 ইন্টু 4, এখানে হলো মাইনাস কে এর -1 ইন্টু এখানেও কে এর -1, তাহলে এখানে আমাদের থাকতেছে 4 -1 হলো 1, তাহলে 4 প্লাস 1 5। সো এখানে আমাদের আনসার কত ভাইয়া? এখানে আমাদের আনসার কিন্তু হলো 5। ক্লিয়ার? এখানে আমাদের আনসার হলো 5। ওকে, এরপরে আমাদেরকে বের করতে হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো দুইটা ভেক্টর রাশি যদি আমার কাছে দেওয়া থাকে আমি কিভাবে হলো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। তো চলো দেখে আসি, এটাও খুব সহজ একটা জিনিস। সো আমরা জানি না এ ডট বি, আমরা কি জানি? আমরা জানি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। আমরা এইটাও জানি যে এই এ ডট বি এটা ইকুয়াল টু হলো তোমার এক্স, এটা ইকুয়াল টু কত? এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড, এটা আমরা জানি। সো আমরা যদি এটা জানি, এখন আমি এখানে লিখতে পারি না এ বি কস থিটা, এ বি কস থিটা এটা ইকুয়াল টু তোমার এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস হলো এ জেড বিজেড, বিজেড। ঠিক আছে? তাহলে এখান থেকে আমার লাগবে থিটা, সো আমি কস থিটাকে এক পাশে রাখছি। এটা ইকুয়াল টু তাহলে কি হয় আমার এখানে এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড। নিচে কি হবে? নিচে হবে তোমার এ বি। ঠিক আছে? এই এ বিটা আসলে কি? এই বিটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে আমার যে এ আর বি ভেক্টর দেওয়া থাকবে সেই এ আর বি ভেক্টরের মান। সো এইটাকে কিন্তু আমরা তাহলে আরও একটা ভাবে লিখতে পারি, তাই না? এটাকে কিন্তু আমরা তাহলে আরও একটা ভাবে লিখতে পারি। তাহলে সেটা কিভাবে? আমরা যে আরও একটা ভাবে লিখতে পারি সেটা কিভাবে? ওকে, সো আমরা আরও একটা ভাবে লিখতে পারি। তো এই লাইনটাকেই আমি যদি একটু এইদিকে নেই, সো এটাকে আমি লিখতে পারি এক্স বিএক্স প্লাস এ ওয়াই
বিওয়াই প্লাস এজেড বিজেড। আর নিচে যে এ এর মান আছে, সো এটা আসলে কি? সো এখানে এ বলতে আমরা যেটা বুঝাচ্ছি, এ মানে হলো তোমার এ এক্স আই এ ওয়াই জে প্লাস হলো এ জেড কে। আজান বাজা শুরু করছে, সেই সময়টা একটু আবার ইয়ে করি, কতক্ষণ হয়েছে একটু মিনিটটা ইয়ে করে রাখেন তো। মোবাইলে আজান চালানো শুরু হয়ে গেছে। হ্যাঁ পরে হ্যাঁ না ঠিক আছে, মানে এই পার্টটা কয় মিনিটের ইয়ে হয়েছে এটাই দেখতে বলছি আর কি। আচ্ছা আমি দেখি, সমস্যা নেই। কাটবো না 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 না, এই তো 54 মিনিট ধরেন। হ্যাঁ এই জন্যই এটা 54। আবার শুরু করি নাকি? তো এখানে তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমরা যে জিনিসটা লিখতে পারি, ও আচ্ছা সরি এই পজিশন থেকে ছিল এটা, ওকে। তাহলে এখানে এ মানে কি আসলে? এখানে এ বলতে আমরা যে জিনিসটাকে ধরছি, এ মানে হলো তোমার এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস হলো এ জেড কে, ঠিক আছে? এ জেড কে, ওকে। জিনিসটাকে আমরা একটু সুন্দর করে লিখি, ওকে কে এ জেড কে এরকম। আর এখানে আমাদের বি মানে কি? এখানে আমাদের বি মানে হলো বি এক্স আই পি ওয়াই জে আর হলো আমাদের বি জেড কে, ঠিক আছে? এটা হলো আমাদের এ আর বি। তাহলে এখান থেকে একটা ভেক্টর রাশি যদি আমার কাছে দেওয়া থাকে, সেখান থেকে আমি মান নির্ণয় করতে পারি না, বলবে? সেখান থেকে আমি মান নির্ণয় করতে পারি কিভাবে? সেখান থেকে আমি মান নির্ণয় করতে পারি এইভাবে, এর মান হলো এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস হলো এ জেড স্কোয়ার। আর বি এর মান কত? বি এর মান হলো রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস হলো বি জেড স্কোয়ার। এভাবে আমি মান নির্ণয় করতে পারি, ঠিক আছে? সো এইভাবেও কিন্তু আমি লিখতে পারি। এইটাকে আমি যদি অন্যভাবে লিখি, ধরো আরও একটু অন্য ওয়েতে লিখি, লাইক এরকম যে এ ডট বি ইকুয়াল টু হলো এ বি কস থিটা। সো আমার কস থিটা কত হবে? কস থিটা, এই কস থিটা হবে কি? এ ডট বি বাই এ বি, এটাও হয় এ ডট বি বাই এ বি, এটাই তোমরা মনে রাখতে পারো। কস থিটার মান হয় এ ডট বি বাই এ বি। সো এই যে এ ডট বি বাই এ বি, এ ডট বি বাই এ বি, বা এখান থেকে আমি যদি থিতা নেই, থিতা হলো কি? কজ ইনভার্স এ ডট বি বাই হলো এ বি, ঠিক আছে? সো এই হলো আমার ওভারঅল দুইটা ভেক্টর যদি থাকে, সেখান থেকে আমরা কিভাবে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। এরপর আমরা একটা এক্সাম্পল দেখি, এটা হলো বুয়েট 9-10 আসছে। সো এখানে বলে দিছে কিছুটা হলো মান সংশোধন করা হয়েছে। তো এখানে যেটা বলছে, যদি পি ইকুয়াল টু 2i প্লাস 4j মাইনাস 5k হয় এবং কিউ ইকুয়াল টু আই প্লাস 2j প্লাস 3k হয়, তবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? এদের মধ্যবর্তী কোণ ওই যে আমরা যে ফর্মুলা লিখছি, যে কস থিটা উপরে হবে পি ডট কিউ, উপরে হবে পি ডট কিউ, আর নিচে কি হবে? পি এর মান আর হলো কিউ এর মান। তাহলে এইটা বের করার জন্য আমার যেই কাজটা করতে হবে, এটা বের করার জন্য আমার যেই কাজটা করা লাগবে, সেটা হলো আমি আগে হলো তোমার, এটাই তো আমার মেইন থিম তাই না? সেটা আমি রাখি। এবার আমি এখান থেকে ফার্স্ট অফ অল পি ডট কিউ বের করে ফেলি। তাহলে পি ডট কিউ এইটা এখন আমাদের জন্য বের করা পানিবাদ টাইপের হয়ে গেছে তাই না? এটা আমরা অজস্রবার করে ফেলছি এরকম ম্যাথ। ওকে, তো এখানে 2 আর এখানে আই সহ হলো 1, তাহলে এখানে হবে 2 × 1। তারপর এখানে আছে তোমার 4 আর এখানে জে সহ হলো 2, তাহলে 4 × 2। এরপর এইখানে আছে আমাদের -5 × 3, তাহলে এইখানে আমাদের কি হবে? 2 × 1 2, 4 × 2 8, আর হলো -5 × 3 15। তাহলে এখানে তোমার কত হবে? 10 - 15, অর্থাৎ -5 আসে আমার এখানে, এখানে আমার আসে -5। ওকে,
2 আর 4 ইন্টু 8 -5। ওকে, এখন আমরা বের করবো আলাদা আলাদা পি এর মান। সো আমি যদি পি এর ভ্যালুটা বের করতে চাই, পি এর ভ্যালু কত হবে? √2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস হলো -5 স্কোয়ার। ওকে, সো এটার মানটা আমি বের করবো। আচ্ছা, আমি ক্যালকুলেটর হাতে নিয়ে বের করি। দেন হলো তোমার কিউ এর মানটা একটু লিখে ফেলি, দুইটা একসাথে আমরা বের করে ফেলবো। কিউ এর মান কত? √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সুন্দর মান, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হলো 3 স্কোয়ার। তাহলে এটার ভ্যালু। এখন আসো, এখানে আমাদের কত হয়? √2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস হলো 5 স্কোয়ার। তাহলে এটা -5 স্কোয়ার, এটা হলো 3√5। 3√5। ওকে, নিচেরটা যদি আমি বের করি কিউ, এটা হবে আমাদের √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এটার মান হয় √14। ঠিক আছে, এটার মান হয় √14। তাহলে এইটা যদি আমরা জানি, এই দুইটা যদি আমি বের করে ফেলতে পারি, ওকে, এই দুটো আমি বের করে ফেলতে পারছি, তাই না? আর কোনো টেনশন আছে? ম্যাথ হয়ে গেছে না? ম্যাথ কিন্তু আমার হয়ে গেছে। তাহলে এখন এখান থেকে আমি কস থিতা, আচ্ছা এখানে আবার থিতা লিখি নাই, সরি, কস থিতা কিন্তু এটাকে একটু ঈষৎ পরিমার্জন করি। সেখানে হলো কস থিতা ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না ভাইয়া? এখান থেকে আমি লিখতে পারি না, এই জায়গা থেকে আমি লিখতে পারি না। কি লিখতে পারি? আমি যেটা লিখতে পারি সেটা হলো তোমার থিতা ইকুয়াল টু কস ইনভার্স, কসটা ওই পাশ থেকে এই পাশে ইনভার্স হয়ে যায়। তাহলে এখানে হয় তোমার পি ডট কিউ, আর নিচে হয় তোমার পি আর কিউ এর মান। সো এটাকে আমি ডিরেক্ট পি কিউ বলতে পারি। তাহলে কজ ইনভার্স পি ডট কিউ এর মান কত? পি ডট কিউ এর মান আমাদের আসছে -5। তাহলে এখানে আসবে তোমার -5, আর নিচে হলো আসতেছে 3√5 ইন্টু হলো 14। পি এর মান 3√5 ইন্টু হলো তোমার √14। সো এটা যদি আমি করি, আমার এখানে আসে কজ ইনভার্স -5 বাই হলো 3√5 ইন্টু হলো √14। তাহলে এইটার মান আমার আসে কত? 101.49। 101.49 ডিগ্রি। সো এটা আমার আনসার। তাহলে আমরা সবাই বুঝতে পারছি কিভাবে হলো মধ্যবর্তী কোণ খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো জাস্ট ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল দিয়ে। এরপর আমাদের যে জিনিসটা আসে, আরও একটা প্রবলেম আমাদের কাছে, এখানেও আমাদের বলছে একটা ভেক্টর হয়, তাইলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সো এখানে এই যে এটা রাখার রিজন হলো, এইটার আগের ম্যাথ কিন্তু একদম হুবহু সেম। সো এটা রাখার রিজন হলো, দেখো যেই ম্যাথটা হলো তোমার বুয়েট 9-10 আসছে, সেটাই কিন্তু আবার কুয়েটে তোমার 13-14তে আসছে। আবার এখন যেটা দেখা যায়, এই ম্যাথগুলো বোর্ডেও আসতেছে, ঠিক আছে? সো এই ম্যাথগুলো কিন্তু এইচএসসি, তো এই ম্যাথটা কিন্তু পরবর্তীতে তোমার এইচএসসি তো আসছে। ওই যে তোমাদেরকে বলছিলাম যে আমরা আসলে মানে এমন একটা যুগে চলে আসছি, এখন টিচাররা হলো আর মানে আগের মতো নাই যে বই দেখে জাস্ট কোশ্চেন করে দেয়। এখন টিচাররা বোর্ড কোশ্চেন করতে গিয়ে ওই অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক খুলে নিয়ে বসে, বুঝছো? সো এই জন্য আমাদের এই জিনিসগুলো কি করতে হবে, একটু ফলো রাখতে হবে। তাহলে এই ম্যাথটা আমরা পারবো না সবাই? এই ম্যাথটা আমরা সবাই আশা করি পারবো, ঠিক আছে? সো জাস্ট আগের ম্যাথটার মতো সেম, এটা হলো সেম টু প্রিভিয়াস ওয়ান, একদম হুবহু সেম। এখন আমাকে বলছে এ ভেক্টর যদি এটা হয়, বি ভেক্টর হয়, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ কত? তাহলে আমি একদম সিম্পলি এমসিকিউর মতো ফার্স্ট করে ফেলি। থিতা কজ ইনভার্স 1, এখানে হবে উপরে পি ডট কিউ, আর নিচে কি হবে? নিচে হবে পি কিউ। তাহলে এখন আমরা এখান থেকে পি ডট কিউ নিয়ে চিন্তা, ও আচ্ছা সরি, এখানে তো পি কিউ নাই, এখানে একটি এ বি আছে, তাই না? তাহলে এ বি থাকলে আমাদের এ বি লিখতে হবে, কোনো সমস্যা আছে? নাই, এটা হলো এ ডট বি আর নিচে হলো এ বি। তাহলে এবার আসো, এ ডট বি এর মান কত? একদম আমি ডিরেক্ট বের করে ফেলি, এ ডট বি। তাহলে এখান থেকে এ ডট বি 2 ইন্টু 6, মনে রাখবা 12। আচ্ছা, আমি বলে যেতে পারি 2 ইন্টু 6 প্লাস 2 ইন্টু -3, তাহলে 2 ইন্টু -3, তারপর আসতেছে -1 ইন্টু 2 প্লাস -1 ইন্টু 2, তাহলে এখানে আসতেছে 12 -6 -2, তাহলে কত আসতেছে? 4। আচ্ছা, তাহলে এই ভ্যালুটা আমার আসতেছে হলো 4। এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করবা, অনেক অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করলেই দেখবে এগুলো সহজ লাগতেছে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষার হলে দেখবা যে এক একটা আনসার করতেই তোমার টাইম চলে যাচ্ছে। তাহলে এটা আমি হলো পি ডট কিউ এর মান বের করলাম। এখন আমি যদি এইখান থেকে পি এর মানটা বের করি, এর মানটা বের করি, সো এর মান কত হবে? জাস্ট ইকুয়াল টু হবে তোমার √2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 4 প্লাস হলো 1,
তাহলে এটা হবে 3। তারপর এটা হলো 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 36 49 প্লাস 2 স্কোয়ার, এটা 7 হওয়ার কথা, 49 হয় তাহলে 7। তাহলে এখন আমার এখানে তাহলে ভ্যালুটা কত আসবে, এইখানে আমাদের ভ্যালুটা কত আসবে, ওকে তাহলে এইখানে আমার ভ্যালুটা কত আসবে বলো, এখানে আমার ভ্যালুটা আসবে cos ইনভার্স a ডট b এর মান, a ডট b এর মান আসতেছে আমাদের হলো তোমার 4, আর এটার মান আসতেছে 3 ইন্টু 7, এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। তাহলে 3 সাথে 21 আর 4, তাহলে 4/21, তাহলে আমরা লিখবো cos ইনভার্স 4/3 ইন্টু 7, ওকে এটা 79.02 ডিগ্রি আসে, তাহলে 79.02 ডিগ্রি, এটা হলো ক্যালকুলেটরে করলে আসবে। এবার বলো এইটা সবচেয়ে কাছাকাছি ভ্যালু কোনটা, এই যে এখানে 4টা অপশন আছে একদম এক্স্যাক্টলি তো 79 নাই, তার সাথে 0.02 আছে, তো যেহেতু অপশনে 0.02 এরকম প্রিসাইজলি দেওয়া নাই, এই জন্য আমরা সবচেয়ে কাছাকাছি যে মানটা আছে অর্থাৎ 79 সেটাকে আমরা এখানে আনসার হিসাবে নেব এবং দাগাবো, ঠিক আছে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে আনসার, কারণ এখানে তো আমাদের আর কি নেই, এখানে আমাদের হলো তোমার আর অন্য কোনো 79.2 একদম ডিরেক্ট কোনো আনসার নেই। আচ্ছা, এরপরে আমরা আরও একটা স্কেলার গুণফলের ধর্ম সম্পর্কে জানি, এটা বলছে পরস্পর লম্ব দুইটা ভেক্টরের স্কেলার গুণফল কিন্তু 0 হয়। আচ্ছা, এইটা কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি, কেমনে বুঝতে পারতেছি দেখো, ধরো a ডট বি, ধরো a ডট বি, এই দুইটা ভেক্টর আছে। এখন এই ভেক্টর দুইটা কিভাবে আছে, ভেক্টর দুইটা ব্যয় যদি তোমাদের বলি, এই যে দুইটা ভেক্টর দুইটা আছে এইভাবে, এইদিকে একটা ভেক্টর এবং এইদিকে আরেকটা ভেক্টর, অর্থাৎ আমাদের আঁকা একটু অন্যরকম হইতে পারে, বাট এরা হলো এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে। এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, এ আর বি। তাহলে এইরকম যদি দুইটা ভেক্টর থাকে যারা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে এইখানে আমাদের ফর্মুলাতে কি বসাবো, এ বি তো বসাবো, cos থিটার জায়গায় বসাবো 90 ডিগ্রি। এখন বলো cos 90 ডিগ্রির মান কত, তোমাদেরকে একটু আগে বলছি cos 90 ডিগ্রির মান হলো 0, তখন এটা কি হবে, 0 হয়ে যাবে। অর্থাৎ দুইটা ভেক্টর যদি হলো পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল কত হবে, 0 হবে। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল হবে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ax bx প্লাস ay by প্লাস az bz ইকুয়াল টু হলো 0। সো এই অ্যাপ্লিকেশন দিয়েও আসলে আমার কাছে বিভিন্ন প্রবলেম আসে, বিভিন্ন ম্যাথ আসে, এমসিকিউ আসে, যেগুলো আমরা পরবর্তীতে সলভ করব, ঠিক আছে। ওকে, এবার আসো এই যে ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটি 2021 সালে আসছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই এমসিকিউটা। এখানে বলছে আলফা এর মান কত হলে, আলফার মান কত হলে, আলফা কোথায় আছে, আলফা আছে হলো তোমার এই যে এইখানে আলফা, তো বলছে এই আলফার মান কত হলে এ এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে আমরা শুরুতে লিখে ফেলি, এ আর বি যদি পরস্পর লম্ব হয়, এ ডট বি এর মান কত, 0। এবার এ ডট বি এর মান বের করি 2, আর এখানে হলো আলফা, তাহলে 2 ইন্টু আলফা প্লাস 2 ইন্টু আলফা প্লাস এখানে কত আছে 2, জে এখানে জে এর মান কত 1, 2 ইন্টু 1 প্লাস এখানে কে এর হলো -1, ওই পাশে নাই, সো ওই পাশে 0 ইকুয়াল টু হলো 0। তাহলে আমার এখানে আসতেছে 2 আলফা প্লাস 2 ইকুয়াল টু হলো 0। তাহলে আলফার মান কত আসতেছে, 2 আলফা ইকুয়াল টু -2, বা আলফার মান আসতেছে -1। তাহলে -1 কোনটা, -1 কোনটা, এই যে এ নাম্বারটা হবে আমার আনসার। দেখছো, সেই কন্ডিশনটা জানা কিন্তু ইম্পর্টেন্ট, যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল কত হবে, 0 হবে। এরপরে আসো একটা ম্যাথ, এখানে বলছে এম এর কি মানের জন্য 2mi প্লাস এম জে মাইনাস 4k এবং বি ইকুয়াল টু mi মাইনাস 2j প্লাস কে পরস্পর লম্ব হবে। এম এর কোন মানের জন্য এরা পরস্পর লম্ব হবে, তাহলে পরস্পর লম্ব মানেই কি, পরস্পর লম্ব এই কথাটা যদি বলে তুমি সিম্পলি যেটা ধরে নিবা যে এ ডট বি ইকুয়াল টু হলো 0, পরস্পর লম্ব হওয়ার শর্তে এটা। তাহলে এবার এ ডট বি বের করো, এর এখানে আছে 2m, এখানে আয়ের সহগ আছে কত, শুধু m, তাহলে এখানে কত হবে 2m ইন্টু m প্লাস এখানে যে সহগ আছে m, এখানে যে সহগ আছে -2, সো এটা হবে m ইন্টু -2। তারপর ওকে, তারপর আমরা দিব প্লাস, এখানে আছে কে -4 আর এখানে আছে 1, তাহলে এখানে হবে -4 ইন্টু 1
ইকুয়াল টু কত 0। তো এখানে আমরা লিখতে পারি 2m² আর হলো -2m -4 ইকুয়াল টু হলো 0, বা এখানে হবে m² - m, আমরা যদি 2 দ্বারা ভাগ করি, কারণ সব জায়গায় হলো 2 দ্বারা ভাগ যায়, ইকুয়াল টু হলো 0। তাহলে এখানে m এর মান কত হবে? আমরা কিন্তু এখানে ওই যে তোমার মিডল টার্ম আমরা ছোট্টবেলায় পড়ে আসছি ম্যাথে, সেই মিডল টার্ম পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু আমরা করে ফেলতে পারবো। ছোট্টবেলায় না, আমরা কয়েকদিন আগেই পড়ছি, তাই না? মাত্রই আমরা এসএসসি পার করছি, সো কয়েকদিন আগেই কেবলমাত্র আমরা এটা মিডল টার্ম পদ্ধতি পড়ছি, আমাদের এখনই এটা ভুলে যাওয়ার কথা না। তো এইখান থেকে আমরা যেটা বের করব, তাহলে m² -2, তাহলে এখানে হবে তোমার +2m - m -2 ইকুয়াল টু 0। সো আমরা যদি এখান থেকে m কমন নিই, তাহলে হলো m+2 হবে। আমরা যদি -1 কমন নিই, m+2 হবে ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা m+2 আবার কমন নিলে এটা m+2 ইন্টু m-1 ইকুয়াল টু কত 0। তাহলে এটা যদি 0 হয়, এখান থেকে আমরা যেটা লিখতে পারি, এই লাইনের পরের লাইন এটা, যে m+2 ইকুয়াল টু 0 হলে, m+2 ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু -2, অথবা m-1 ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু 1। তাহলে m এর মান যদি -2 অর 1 হয়, তাহলে আমরা কি বলতে পারবো, এরা পরস্পর লম্ব। তাহলে পরস্পর লম্ব হওয়ার কন্ডিশন কি, m এর মান -1, m এর মান +1 অথবা -2, m এর মান যদি +1 অথবা -2 হয়, তাহলে a এবং b ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। খুব সুন্দর ম্যাথ। ওকে, আরও একটা সুন্দর ম্যাথ, আচ্ছা এটা একটু দেখে নাও। ওকে, সো আরও একটা সুন্দর ম্যাথ বলছে a এর মান কত হলে a এবং b ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। ডাবি 20-21 আসছে, তার মানে দেখো ডাবি 20-21 কিন্তু জাস্ট এই যে ভেক্টর পরস্পর লম্ব হবে, এইটা নিয়েই তোমার দুইটা কোশ্চেন আসছে। সো এই কোশ্চেনটা ছিল হলো রিটেনে, আর আগে আমরা যে কোশ্চেনটা দেখছি সেটা হলো এমসিকিউতে ছিল। তাহলে এইটা আমরা কিভাবে সলভ করতে পারি, সেম প্রসিডিউর। তাহলে যদি বলছে লম্ব, সো লম্ব মানে হলো a ডট বি কত 0। সো a ডট বি যদি 0 হয়, এবার তুমি এখানে লিখো i এর সহগ হলো a, আর এখানে হলো 2a, তাহলে এখানে হলো a ইন্টু 2a প্লাস এখানে যে সহগ -2, আর এখানে হলো a, তাহলে এটা হলো -2 ইন্টু a প্লাস এখানে হবে তোমার 1 ইন্টু হলো -4, তাহলে এখানে হলো 1 ইন্টু -4 ইকুয়াল টু 0, কে সহগ। ওকে, তাহলে এখানে কত হবে 2a² -2a -4, আচ্ছা সেমই তো আসতেছে। সো এটাও যদি তুমি করো a² - a মাইনাস হলো 1, আচ্ছা সেম ছিল না, ওরা হলো মান চেঞ্জ করে দিছে এখানে, বুঝছো? সো আমরা যে বই থেকে ম্যাথটা নিছি সেখানে মান ভিন্ন ছিল, বাট মানে সেখানে মানটা একটু অ্যাডমিশন টেস্টের মান থেকে আলাদা করে দিছে, যাতে হলো একভাবে সলভ করে দিতে পারে। তো এখান থেকে আমরা বুঝতেছি a এর মান আসবে তোমার কত -2 আর 1। সো অ্যাকচুয়ালি আসলে পরীক্ষায় মান অন্যরকম ছিল, মান ভিন্ন ছিল। সো এটা খুব একটা প্রবলেম নয়, ওরা যেখানে হয়তো -2 ধরছে, ওইখানে পরীক্ষার হলে +2 ছিল, এরকম হইতে পারে। আচ্ছা, তো এখন আসো এখানে আমাদের আরও একটা ভেক্টর, যেটা হলো দেখো কতবার আসছে, ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। আমাদেরকে বলছে এ এবং বি, এ ও বি দুইটা ভেক্টর আছে, ভেক্টর দুইটার স্কেলার গুণফল নির্ণয় করো এবং দেখাও যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। তো আমরা ফার্স্টে হলো স্কেলার গুণফল বের করব। আমরা যদি দেখতে পারি যে স্কেলার গুণফল বের করার পরে বা ডট গুণফল বের করার পরে এর মান 0 আসছে, তাহলে আমরা বলবো যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। তার মানে আমার মেইন কাজ হলো স্কেলার গুণফল বের করা। তাহলে এখান থেকে আমরা যদি স্কেলার গুণফল বের করি, জিনিসটা কেমন হবে, নর্মালি যে স্কেলার গুণফল a ডট বি, তাহলে a ডট বি এর মান বের করো। a এর মান হলো 9i, আর এখানে আছে 4, তাহলে 9 × 4। তারপর আমাদের আছে কি, আমাদের আছে হলো তোমার 1, আর এখানে আছে -6, তাহলে 1 × -6। তারপর এখানে আছে হলো তোমার -6, আর এখানে আছে হলো তোমার 5। তাহলে এখন এখানে আসো 4 নং 36, আর হলো -6, আর হলো 5 6 30। তাহলে দেখো এটা কত আসতেছে 36, আর -6 -30, এটা হলো -36। তাহলে 36 -36 0। সুতরাং যেহেতু আমরা লিখব, যেহেতু a ডট বি ইকুয়াল টু 0, সুতরাং ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। সুতরাং ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। খুব সহজ জিনিস, দেখছো একই রকম ম্যাথ, জাস্ট কোশ্চেনটা হলো বিভিন্ন রকম বিভিন্নভাবে দেয়, এবং এই কোশ্চেন এতবার আসে, কত ইম্পর্টেন্ট, মানে তুমি জাস্ট প্র্যাকটিস করতে গেলে বুঝবা আর কি। ঠিক আছে, এবার আসো এখানে খুব সুন্দর একটা সমস্যা বলছে a ডট বি
ইকুয়াল টু যদি শূন্য হয় এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। সো আমরা একটু আগে যা করে আসতেছি, কখন আমরা এ ডট বি শূন্য ধরি, যখন ভেক্টর দুইটা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে বা পরস্পর সমকোণে থাকে। তাহলে এ ডট বি যদি শূন্য হয় তাহলে আমাদের এদের মধ্যবর্তী কোণ কত হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। এরপর আমাকে বলছে দুইটা ভেক্টর পি এবং কিউ, দুইটা ভেক্টর আছে, এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে এখানে এর মান কত, আমরা যদি পি এবং কিউ নেই, সো পি ডট কিউ যদি আমি নেই, এখানে এটা হলো শূন্য, যেহেতু কেন শূন্য দেখতেছি, এই যে বলছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, তাহলে ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্ব হয় তাহলে অবশ্যই শূন্য হবে। তাহলে পি ডট কিউ, তাহলে পি এর মান হলো এখানে 4 আর এখানে আছে এ, তাহলে এটা হবে 4a প্লাস এখানে আছে 2, এখানে আছে হলো 5, তাহলে 5 ইন্টু 2 10, এখানে আছে -3, এখানে আছে 4, তাহলে এখানে কত হবে -12 ইকুয়াল টু কত 0। তাহলে এটা যদি হয় 4a -2, কারণ +10 থেকে 12 বাদ দিলে -2 থাকে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো তোমার থাকে হলো 0। আমরা বলতে পারি 4a ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু হলো 2/4, বা আমরা এটাকে লিখতে পারি 2/2। ওকে, তাহলে এখানে 1/2 হাফ। আচ্ছা, হাফ কোথায় আছে, এই যে আমাদের খ নম্বর আছে। ভুলে কিন্তু আবেগের বসে -হাফ দাগে দেওয়া যাবে না, ঠিক আছে? অনেক সময় আমরা পরীক্ষার হলে এমন করি যে লিখবো আমি +হাফ, কিন্তু যেহেতু ওই যে আবেগে আছি -হাফ দিয়ে দিই, একবার কিন্তু দাগাইলেই শেষ, এটা আবার কাটাকাটি করে নতুন করে দাগাইতে পারবো না, যেহেতু এখন সবগুলো এক্সাম হবে তোমাদের ওএমআর সিস্টেমে। সেটা স্কুলের কলেজের পরীক্ষা হোক, স্কুল বলে ফেলতেছি, তোমরা তো এখন কলেজে উঠে গেছো, সো সেটা হলো কলেজের পরীক্ষা হোক, তোমার বোর্ড পরীক্ষা হোক, অ্যাডমিশন টেস্ট হোক, বা যেই কোনো কোচিংয়ের এক্সাম হোক, সব কিন্তু ওএমআরে। আর ওএমআর মানে কি, একবার তুমি কাটলে সেটা কিন্তু আর কি করা যাবে না, একবার একটা দাগাই ফেললে সেটা আর কাটা যাবে না, ঠিক করা যাবে না। সো অপশন কিন্তু দেখে শুনে চোখ কান খোলা রেখে এখান থেকে আনসার করতে হবে। -হাফও আছে +হাফও আছে, ওইখানে হাফ আসছে দেখে একদম ধরে -হাফ বসাই দিব, এরকম কিন্তু করা যাবে না। এরপর আমাদের আরও একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ভেক্টরের লম্ব অভিক্ষেপ। ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে এই যে ভেক্টরের লম্ব অভিক্ষেপ এই জিনিসটা মানে কি, ভেক্টরের লম্ব অভিক্ষেপ এই জিনিসটা মানে আসলে কি। সো এই জিনিসটার মানে যদি আমরা বলতে যাই তাহলে যেটা হবে যে কোনো একটা ভেক্টর, এটা ধরো আমাদের একটা ভেক্টর, ওকে, এটা হলো আমাদের আরেকটা ভেক্টর, ঠিক আছে? সো এই ভেক্টরটাকে আমি একটু বাড়াই দেই, আমাদের এটা লাগবে। আচ্ছা, আমি জিনিসটাকে একটু সেট আপ করে নেই তোমাদের জন্য। ওকে, আমরা এখানে নিয়ে আসি, এবার আসো। সো এইটা ধরো হলো এ ভেক্টর, আর এটা হলো আমাদের বি ভেক্টর। এখন আমরা যেটা বের করতে যাচ্ছি সেটা হলো বি ভেক্টরের উপর, আচ্ছা ভাই, ভিডিওটা পজ করেন, নামাজটা পড়ে আসি, আসলে সময় আছে না, শুরু করি আবার। আসসালামু আলাইকুম ভাই, শেষ করে দেবে একবারে? আচ্ছা আচ্ছা, শেষ করে দিই। ওকে, সো ভেক্টরের লম্ব বিক্ষেপ এই জিনিসটা আমরা একটু দেখি। সো তার আগে আমরা হলো দুইটা ভেক্টর একটু ড্র করে নেই। এটা হলো আমাদের এ ভেক্টর, আর আমরা ধরি এটা আমাদের আরেকটা ভেক্টর যেটা হলো বি ভেক্টর। তো এইখানে আমি লিখতে পারি যে এ আর হলো বি, এই দুইটা ভেক্টর। এখন আমি যেটা বের করব যে এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে কি লিখবো আমরা, এ ভেক্টরের উপর বা এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এটা ভেক্টর আমরা বুঝতেছি। সো এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, লম্ব ও বিক্ষেপ, এর উপর বি এর লম্ব বিক্ষেপ। আচ্ছা, সো এর উপর বি এর লম্ব বিক্ষেপ কি হবে, আমরা যদি এটা বের করি, এর উপর বি এর লম্ব বিক্ষেপ, আচ্ছা সরি, এর উপর বি এর লম্ব বিক্ষেপ। তো এর উপর যদি বি এর লম্ব বিক্ষেপ আমি বের করি, জিনিসটার মানে কি আসলে, এই লম্ব বিক্ষেপ কথাটা যে আমরা বলতেছি, এই লম্ব বিক্ষেপ জিনিসটার মানে কি। সো লম্ব বিক্ষেপ জিনিসটার মিনিং কি, এটার মিনিং খুব সিম্পল। ধরো তুমি এইখান থেকে একটা লাইট মারলা,
ধরো এখান থেকে একটু একটা লাইট মারলা, এটা একটা লাইট। সো এই যে লাইট যখন তুমি নিক্ষেপ করলা বা লাইটের আলো দিলা, এই লাইটের আলোটা কোথায় পড়ছে? বি এর উপর পড়ছে। লাইটের আলোটা কোথায় পড়ছে? বি এর উপর পড়ছে। এই বি এর উপর পড়ার ফলে তুমি দেখবা এ এর মধ্যে একটা ছায়া তৈরি হবে, তাই না? এর মধ্যে কিন্তু এরকম একটা ছায়া তৈরি হবে। এই যে আমরা যদি দেখি এরকম একটা ছায়া তৈরি হবে, তুমি এই যে এর এই পোর্শনটুকুতে তুমি দেখবে একটা ছায়া পড়তেছে। তাহলে এই যে এর পোর্শনটুকুতে ছায়া পড়তেছে, এটাই আসলে কি? এটাই আসলে তোমার বি এর লম্ব বিক্ষেপ। সো এটার মান আসবে বি কস থিটা। কখন থিটা হবে? যদি এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এটা আসবে বি কস থিটা। এখন এখানে কি হবে? এখানে আমরা কি লিখতে পারি? তাহলে লম্ব বিক্ষেপ এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ এটা কত? এই লম্ব বিক্ষেপটা হলো বি কস থিটা। সো এইটা বের করার জন্য আমি ওই যে ডট গুণফল, মানে আমার বি কস থিটার মান বের করতে হবে, তাই তো? এই বি কস থিটার মান বের করার জন্য আমি হলো ডট গুণফলের যে অ্যাপ্লিকেশন আছে সেটা ইউজ করব। এটাকে আরো অনেকভাবে পেঁচানো যায়, আমি তোমাদের একদম সিম্পলেস্ট ওয়েতে, ইজিয়েস্ট ওয়েতে বলতেছি, সিম্পল ওয়েতে বলতেছি, যাতে হলো তোমাদের মাথার মধ্যে জিনিসটা কঠিন না লাগে। তো এইখানে আমরা দেন কি বের করব? বি কস থিটা। তো বি কস থিটার মান বের করার জন্য আমরা যে ডট গুণফলটা পড়ে আসছি সেটা থেকে আমরা ইজিলি বের করতে পারি। ধরো এ ডট বি ছিল, তাই না? এ ডট বি ছিল এ বি কস থিটা, এ বি কস থিটা। তাহলে আমি যদি বি কস থিটা নিই এখান থেকে, তাহলে এটা এই পাশে চলে আসে, এটা চলে আসে এ ডট বি, এটা হলো নিচে এ। দেখো এটা মনে রাখার একটা টেকনিক আছে, তার আগে আমি তোমাদের থিওরিটা বুঝাই নিলাম। মনে রাখার টেকনিকটা বলার আগে থিওরিটা বুঝাই দিলাম। এখানে বলছে এ এর উপর, তাহলে দেখো এই রাশিগুলো সব এ এর উপরে আছে না? আমাদের এখানে বলছে এ এর উপর, এই যে এ এর উপর। তাহলে বলো এখানে কি সবগুলা রাশি এ এর উপর আছে। আর কার লম্ব বিক্ষেপ? বি এর লম্ব বিক্ষেপ। মনে রাখবা যার লম্ব বিক্ষেপ তার সাথে cos থিটা, যার লম্ব বিক্ষেপ তার সাথে cos থিটা। তাহলে সিমিলারলি আমি যদি এরকম একটা জিনিস তোমাকে বলি যে বি এর উপর এর লম্ব বিক্ষেপ, উপর এর লম্ব বিক্ষেপ, বি এর উপর এর লম্ব বিক্ষেপ, তাইলে জিনিসটা দেখতে কেমন হবে? বি এর উপর এর লম্ব বিক্ষেপ, এটা দেখতে কেমন হবে? বি এর উপর এর লম্ব বিক্ষেপ, সরি একটু সুন্দর করে লিখি, লম্ব বিক্ষেপ, এটা কি হবে? এই লম্ব বিক্ষেপটা কত হবে? লম্ব বিক্ষেপ বি এর উপরে এর, তার মানে তুমি এই পাশ থেকে লাইট মারতেছো, সেই লাইটের কতটুকু ছায়া হলো বিতে পড়তেছে, সেটাই হলো বি এর উপরে এর লম্ব বিক্ষেপ। তাহলে এর লম্ব বিক্ষেপ যেহেতু বলছে, এটা হবে এ কস থিটা। আর এ কস থিটা মানে কি? এই যে ডট গুণ ফলে যদি আমি এখানে এ কস থিটাটাকে এক পাশে রাখি, তাহলে বিটা হলো সুন্দর করে এই পাশে চলে আসবে, তখন জিনিসটা হবে এ ডট বি বাই হলো নিচে কি কার উপর? এই যে যেহেতু এখান থেকে বিটা এই পাশে চলে আসতেছে, তাহলে এখানে হলো বি। আবার এখানে আমাদের বলছে কার উপর? বি এর উপর, এই জন্য নিচে বি। তো জিনিসগুলো বোঝা গেছে? খুব সহজ কিন্তু। এভাবে আমরা যে কোনো কিছু লম্ব বিক্ষেপ বের করে ফেলতে পারবো। আচ্ছা, এইভাবে আমরা হলো লম্ব বিক্ষেপ বের করে ফেলতে পারবো। একটু অন্য কালার নিয়ে যাই। ওকে, লম্ব বিক্ষেপ বের করতে পারবো। তাহলে এখানে কার উপর বলছে? বি এর উপর। আচ্ছা, বিটাই হলো মুছে গেছে, এই যে বি এর উপর। তাহলে এটা হলো বি এর উপরে এর লম্ব বিক্ষেপ। তাহলে এর উপর বি বললে এটা, বি এর উপরে এ বললে এটা। আর লম্ব বিক্ষেপ মানে কি? লম্ব বিক্ষেপ মানে হলো আমি যদি এই সিম্পলি একদম চিন্তা করো, এইটার কতটুকু ছায়া এটার উপর পড়তেছে, এইটা রাখার ফলে এটার কতটুকু ছায়া এটার উপর পড়তেছে, এটাই হলো লম্ব বিক্ষেপ। তার মানে লম্বভাবে এটা কতটুকু অংশ, মানে এই বিটা এর কতটুকু অংশকে তোমার আবদ্ধ করে রাখছে, এর কতটুকু অংশকে ডেকে রাখছে, এটাই হলো বি এর লম্ব বিক্ষেপ। কার উপর? এর উপর। তাহলে বি একে কতটুকু ডেকে রাখছে, এটাই হলো বি এর লম্ব বিক্ষেপ এর উপর, এটাই হলো এর উপর বি এর লম্ব বিক্ষেপ, একই কথা, ঠিক আছে? ওকে, এরপর আমাদের আরেকটা কনসেপ্ট আসে। তো তোমাদেরকে সবাই মোটামুটি লম্ব বিক্ষেপ পড়াবে, কিন্তু যেটা পড়াবে না সেটা হলো উপাংশ। তো এই পরীক্ষায় তুমি ধরো বাসায় পড়ে গেছো লম্ব বিক্ষেপ, কিন্তু পরীক্ষায় চলে আসছে উপাংশ। তাহলে তুমি বাসায় কি পড়ে গেছো? লম্ব বিক্ষেপ। আর পরীক্ষায় কি আসছে? উপাংশ। তাহলে আমি তোমাকে বলি এই উপাংশ শুরু করার আগে লম্ব বিক্ষেপটা আরেকবার দেখে নাও। এই যে উপাংশ আমরা শুরু করতেছি, এর আগে হলো তুমি এই লম্ব বিক্ষেপটা আবার দেখে নাও। লম্ব বিক্ষেপটা দেখছো? ওকে, দেখে নাও। এরপর এবার উপাংশে আসো। তাহলে উপাংশ জিনিসটা কি? যদি বলে বি এর উপর এর, বি এর, বা আগে আমরা প্রথম থেকেই শুরু করি, যে এর উপর, এর উপর, ঠিক আছে? এ পুরোটা মুছতেছে না কেন? ওকে, আমরা যদি এটা করি যে এ এর উপর, এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এর উপর বি এর উপাংশ। আগে আমরা বলছি লম্ব বিক্ষেপ, এখন আমরা বলবো উপাংশ। তাহলে উপাংশটা কি হবে? একটা সিম্পল সূত্র মনে রাখবা,
এর উপর বি এর উপাংশ হবে এর উপর বি এর লম্ব বিক্ষেপ উপর বি এর লম্ব বিক্ষেপ ও বিক্ষেপ ইনটু হলো ডিরেকশন কার উপর এর উপর এই জন্য হলো এর একক ভেক্টর এই জন্য হলো এর একক ভেক্টর তার মানে উপাংশটা হলো ডিরেকশন আছে সেটা হলো এর দিকে একটা ডিরেকশন নির্দেশ করে কিন্তু লম্ব বিক্ষেপের কোনো কি নেই ডিরেকশন নেই উপাংশ একটা ভেক্টর রাশি লম্ব বিক্ষেপ একটা স্কেলার রাশি তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু ডিল করি জিনিসটা কেমন হয় এটাকে যদি আমি ডিল করি ওকে সরি এইটাকে আমি যদি একটু ডিল করি জিনিসটা কেমন হয় জিনিসটা হয় এরকম এবার বলো এর উপর বি এর লম্ব বিক্ষেপ কি এর উপর যে বি এর লম্ব বিক্ষেপ সেটা হলো তোমার বি cos থিটা আর এর যে একক ভেক্টর সেটা কি এই যে আমরা একক ভেক্টরের কথা বলতেছি এই একক ভেক্টরটা কি একক ভেক্টরটা হলো উপরে এ ভেক্টর নিচে হলো সেই এ ভেক্টরের মান এখন এখানে কেন এ আসছে তাই না কারণ বলছে এ এর উপর কেন এ আসছে কারণ বলছে এ এর উপর এজন্য এর একক ভেক্টরটা আমরা দিছি বা এটা অনেক সময় এমনই এভাবেও থাকে মানে আমি তোমাদের বলে দেই না হলে তোমরা কনফিউজড হয়ে যাবা এই যে এর উপর এই উপর না থেকে অনেক সময় বলে এর দিকে তার মানে উপর যেই কথা দিকেও কিন্তু একই কথা অনেক সময় বলে এর উপর অনেক সময় বলে এর দিকে আচ্ছা তাহলে এবার বলো বি cos থিটার মান কত বি cos থিটার মান হলো তোমার এ ডট বি আর নিচে হলো কি এ আবার এখান থেকে আমরা জানি যে এটা হবে এ আর নিচে এটার মান তো এ বা আমরা এটাকে এরকম বলতে পারি যে এ স্কয়ার আর এখানে হলো তোমার এ ডট বি ইন্টু এ ঠিক আছে এ ডট বি ইন্টু হলো এ জাস্ট একক ভেক্টরটাকে আমরা গুণ করে দেব এই গুণটা আবার কি এই গুণটা হলো একক ভেক্টরের যে স্কেলার গুণ সেটা একক ভেক্টরের যে স্কেলার গুণ সেটা হলো এখানে অ্যাপ্লাই হবে ওকে তাহলে এইখানে দেখো আমাদেরকে একটা কোশ্চেন দিছে বলছে কি এ ইকুয়াল টু আই প্লাস টু কে এবং বি ইকুয়াল টু থ্রি আই মাইনাস জে প্লাস কে হলে এ ও বি দ্বারা গঠিত তলে এর আচ্ছা এটা লম্ব দিকে না এটা লম্ব হবে না এটা হবে এর উপর লম্ব দিকে হলে জিনিসটা অন্যরকম আচ্ছা আমরা বলতেছি এর উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করো এর উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করো বা এর দিকে বি এর অভিক্ষেপ নির্ণয় করো লম্ব দিকে কিন্তু বলে নাই জাস্ট বলছে এর দিকে বি এর অভিক্ষেপ নির্ণয় করো তাহলে যদি অভিক্ষেপ নির্ণয় করতে বলে সেটা আমরা কিভাবে নির্ণয় করব অভিক্ষেপের সূত্র কি অভিক্ষেপের বি এর অভিক্ষেপ তাই না তার মানে এখানে কি হবে বি cos থিটা বি এর অভিক্ষেপ বললে বি cos থিটা ইকুয়াল টু এখানে কি হবে এ ডট বি বাই হলো তোমার নিচে হলো এ যেহেতু এর উপর আচ্ছা এ ডট বি এর মান কত এটা এখন আমরা এখান থেকে বসাইতে পারি এ হলো আই ইন্টু থ্রি তাহলে 1 ইন্টু থ্রি প্লাস এটা হলো তোমার টু আচ্ছা জে এর কোনো ভ্যালু নেই সো জিরো ইন্টু মাইনাস ওয়ান জিরো হবে যেটা আর এখানে আছে তোমার টু ইন্টু কে সো টু ইন্টু ওয়ান আর নিচে কি হবে নিচে হবে এর মান সো এর মান কত এর মান হলো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার ঠিক আছে তাহলে এটাই কিন্তু লম্ব বিক্ষেপ হবে উপরের মানটা কত আসে আমরা দেখি থ্রি আর হলো টু ফাইভ আর নিচে হলো রুট ফাইভ তার মানে এটা হবে রুট ওভার ফাইভ ঠিক আছে ফাইভ বাই রুট ফাইভ মানে কত রুট ওভার ফাইভ তার মানে এইখানে এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত রুট ওভার ফাইভ একক এটার কিন্তু কোনো এটা একটি স্কেলার রাশি বুঝে গেছে এটা একটা কি রাশি স্কেলার রাশি সো এটা সিম্পলি এটা হবে এরপর আমাদেরকে যদি বলে যে এ এবং বি সেম একদম সেম কোশ্চেন সব ভ্যালু সেম জাস্ট বলছে এর দিকে বি এর উপাংশ নির্ণয় করো যদি উপাংশ নির্ণয়ের কথা বলে জিনিসটা তখন কেমন হবে আমরা তো মানে অলরেডি কি নির্ণয় করছি বি cos থিটা নির্ণয় করছি তার সাথে কার দিকে বলছে ভাইয়া বলছে হলো এর দিকে কার দিকে বলছে এর দিকে এই জন্য এখানে এর একক ভেক্টর হবে অর্থাৎ এ আর নিচে হলো এর মান তাহলে আমরা বি cos থিটার মান তো জানি বি cos থিটার মান হলো তোমার রুট ফাইভ সো এটা হলো রুট ফাইভ ইন্টু তোমার এ বাই এ এটা কত হবে এর মান কত এর মান হলো আই প্লাস টু কে আর নিচে যে এ এটার মান হলো রুট ফাইভ তাহলে এই রুট ফাইভ হলো চলে যেতেছে আলটিমেটলি থাকতেছে ওয়ান প্লাস টু কে তাহলে এটা হলো আমার উপাংশ এটা একটা কি রাশি এটা একটা ভেক্টর রাশি তাহলে উপাংশ হলো ভেক্টর রাশি যেটার মান এবং দিক দুইটাই ডিনোট করে আর অভিক্ষেপ যেটা সেটা হলো একটা স্কেলার রাশি এটা শুধুমাত্র কি নির্দেশ করে মানটা নির্দেশ করে ঠিক আছে তো এখানে আমাদের আরো একটা এমসিকিউ আছে
এখানে যেটা বলছে খুব মজার এমসিকিউ বলছে a ইকুয়াল টু 2i প্লাস 2j প্লাস k এবং b ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k হলে b বরাবর a এর অভিক্ষেপ কত, b বরাবর a এর অভিক্ষেপ কত। তাহলে বলছে a এর অভিক্ষেপ। আচ্ছা a এর অভিক্ষেপ যদি বলে আমার কি বের করতে হবে, a cos থিটা, আর উপরে কি হবে, উপরে অবশ্যই a আর b এর ডট গুণফল, নিচে কি হবে, নিচে হবে তোমার কার উপর, বি এর উপর বা বি বরাবর, সো নিচে হবে বি। তাহলে এ ডট বি এর মান কত তোমরা এখান থেকে বের করো, 2i আর এখানে হলো 6i, তাহলে 6 ইন্টু 2 কত 12 প্লাস 2 আর হলো এখানে -3, তাহলে এখানে হলো 2 ইন্টু -3 -6 হয়। তারপর এখানে আছে 1 ইন্টু 2, তাহলে 1 ইন্টু 2 অর্থাৎ 2 হয়। আর নিচে হলো তোমার বি এর মান, বি এর মান কত √6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, তাহলে 36 প্লাস 9 আর হলো প্লাস 2 স্কোয়ার, তাহলে হলো তোমার 49, ওকে এটা হলো 7 হবে। তাহলে নিচে আসতেছে 7 আর উপরে আমরা যদি লিখি 12 আর হলো -6, তাহলে 14 থেকে 6 বাদ দিলে কত হয় 12 -6 মানে 6 থেকে +2 অর্থাৎ 8/7 হয়। তাহলে আমাদের এটার মান কত হয়, মান হয় তোমার 8/7। তাহলে এবার একটু এমসিকিউর অপশনগুলোর দিকে যাও, 8/7 কোনটা আছে দেখো, এই যে বলছি এখানে কিন্তু তোমার মানে তোমাকে কনফিউজড করার জন্য অপশনগুলো এমনভাবেই সেট করা হয়েছে যাতে একটু তুমি বেখেয়াল হলে ভুল করে ফেলো। এখানে 7/8 আছে, আবার এখানে আছে 8/7। তুমি কিন্তু ধরো আরেকটা জায়গায় রাফ করে যখন এটা দিবা মানে আবেগের বশে হলো 7/8-এর জায়গায় 8/7 দাগাই দিবা, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটা কি হবে, এটা হবে 7/8 আমাদের আনসার, ঠিক আছে। সো একটু বুঝে শুনে অপশন হলো দাগাইতে হবে, বুঝে শুনে হলো অপশন দাগাইতে হবে। ওকে, এরপরে আমাদের আরও একটা এমসিকিউ বলছে a ইকুয়াল টু 2i প্লাস j মাইনাস 2k ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তাহলে দেখো আগেরটা কি ছিল, আগেরটা ছিল অভিক্ষেপ, অভিক্ষেপ অপশনগুলো সবগুলো কিন্তু স্কেলার রাশি ছিল। এখন কি আসছে, এখন হলো আসছে উপাংশ, উপাংশতে কিন্তু সবগুলো ভেক্টর রাশি দিছে, ঠিক আছে। এটা হলো তোমার জাস্টে আসছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে কত সালে, 19-20 সালে। আচ্ছা চলো আমরা কোশ্চেনটা হলো সলভ করি। তাহলে এইখানে আমাদের কি বের করতে হবে, এ ভেক্টর বরাবর বি এর উপাংশ। তাহলে এখানে আমাদের লিখতে হবে বি cos থিটা। সো ফার্স্টে আমার বি cos থিটার ভ্যালু বের করতে হবে, প্লাস আমার বের করতে হবে এ বরাবর যেহেতু এর মান বাই হলো এর সরি এ ভেক্টর বাই হলো এ ভেক্টরের মান। তাহলে বি cos থিটা মানে কত, বি cos থিটা মানে হলো এ ডট বি বাই হলো কার উপর, এর উপর, এই জন্য এর মান, এখানেও আমার এ বাই হলো এর মান লাগবে। আচ্ছা তাহলে আগে আমি এ ডট বি বের করে ফেলি। তাহলে এটা হলো 2 ইন্টু 5 10, তারপর এখানে 1 ইন্টু -3, সো এটা -3, এখানে হলো -2 ইন্টু 2, সো এটা হলো -4। আর এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান যদি আমরা বের করি, আমরা এইদিকে একটু বের করি এটার মান, তাহলে এটা হলো 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস হলো -2 স্কোয়ার, এটা আসবে ভাইয়া 3, যদি তুমি ক্যালকুলেটারে বসো 3 আসবে। তাহলে এখানে নিচে আছে 3 ইন্টু এইখানে হলো 3 হবে, আর এইখানে তোমার এ ভেক্টর যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো 2i আর হলো তোমার প্লাস জে মাইনাস হলো 2k। দেখছো মুখস্থ কিন্তু রাখার দরকার নেই, জাস্ট ওই কনসেপ্টটা বুঝবা। তাহলে এখানে তোমার আসতেছে 10 -3 -4, 3 4 7, 7 থেকে হলো 10 বিয়োগ দিলে 3, তাহলে এটাও 3 এটাও 3, 3 3 চলে যাবে। তাহলে এখানে 1/3, আচ্ছা 1/3 আছে না, ঠিক আছে আমরা 1/3 রাখি, এটা চলে গেল 1, আর এখানে 2i প্লাস জে মাইনাস 2k। এটা কিন্তু মানে মুখস্থ কোনো কিছু করবা না, ঠিক আছে, মুখস্থ কোনো কিছু করবা না, এটা আমরা তো জানি না কোনটা আনসার হবে, তাই না। মুখস্থ আবার মানে এটা কোনো শর্টকাট না যে এইটা আসছে এই জন্য এরকম হবে সবসময়, সবসময় কিন্তু এরকম হবে এটা ম্যান্ডেটরি না। আচ্ছা তাহলে এইটা আমার আসে 1/3 ইন্টু 2i প্লাস জে, তাহলে 1/3 কোথায় আছে, এক জায়গায় 1/3 আছে, আমি চোখ বন্ধ করে দিয়ে দেবো, এখানে আমার আর দেখার দরকার নেই কারণ এখানে 1/3 তো একবারই আছে, তাই না। তাহলে 1/3 যেটা সেটাই হবে আনসার, বুঝা গেছে। খুব সহজ সহজ, খুব সুন্দর সুন্দর, খুব মজার মজার ম্যাথ আমরা সলভ করতেছি আমাদের ক্লাসে। তো এইখানে আরেকটা কোশ্চেন আছে, এখানে বলছে এ বি হলে এর উপর বি এর অভিক্ষেপ কত, এর উপর বি এর অভিক্ষেপ কত। তাহলে এখানে জাস্ট বলছে এর উপর বি এর অভিক্ষেপ, তার মানে এখানে আমার জাস্ট বি cos থিটাটা বের করতে হবে। তাহলে এখানে আমার জাস্ট বি cos থিটা বের করতে হবে, বি cos থিটা আমরা যখন বের করব উপরে হবে এ ডট বি আর নিচে হবে কি কার উপর, এর উপর, এখানে হলো এর মান। তাহলে এ ডট বি এর মান কত, এ ডট বি এর মান হলো তোমার আই ইন্টু 3, তাহলে 3, এই যে এখানে 3i এখানে i, তার মানে শুধু 3, এখানে 2 এখানে 2, তার মানে হলো +4,
এখানে হলো 2, এখানে হলো -1, তাহলে -2, আর নিচে হলো a এর মান। a এর মান হলো কত হবে? a এর মান 3 আসবে, বুঝছো? এর যে ভ্যালু এটা হলো 3 আসবে। কেন 3 আসবে? √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস হলো 2 স্কয়ার, তাহলে এটা হলো 3 আসবে। সো এখানে হলো a এর মান 3, তাহলে এখানে আমাদের কত আসছে? 3 + 2 5, এটা হলো 5/3। তাহলে দেখো 5/3 কোথায় আছে? 5/3 কোথায় আছে? এই যে 3/5, 5/3। এটাও কিন্তু মানে এই ম্যাথগুলো দেখছো, মানে অপশনগুলো এমনভাবে দেওয়া থাকে যাতে তুমি কনফিউজড হবে। সো আমাদের এমনভাবে চোখ কান খোলা রেখে আনসার করতে হবে যাতে কনফিউশন আমরা না হই, ভুল না করি, তাড়াহুড়া করতে গিয়ে ভুল না করি। ওকে, এরপর বলছে, আচ্ছা এটা হলো তোমাদের জন্য আমাদের একটা হোমওয়ার্ক। আমরা তোমাদেরকে বলছি যে প্রতিটা ক্লাসের শেষেই আমরা তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, যেটা আমরা পরবর্তী ক্লাসে সলভ করে দেবো। তার আগে অবশ্যই ক্লাসটা দেখার পরে, এই ক্লাসটা শেষ করার সাথে সাথে তুমি এই হোমওয়ার্কটা নিজে বাসায় বসে বসে করার ট্রাই করবা। তো ঠিক আছে, সবাইকে হলো ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।